প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে ফৌজদারি কার্যবিধির পার্ট 5 ধারা 204 থেকে 344 পর্যন্ত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথমে ধারা 204, পরোয়ানা বা প্রসেস ইস্যু। পরোয়ানা বা প্রসেস ইস্যু বলতে কি বোঝায়? যেমন সিভিল মামলায় সমন আমরা দেখলাম। তো সমন সমনকেই পরোয়ানা বলা হচ্ছে। হ্যাঁ, সমন হচ্ছে ইংরেজি শব্দ, সমনের বাংলা হচ্ছে পরোয়ানা। পরোয়ানা বলতে কাউকে ডেকে পাঠানো, মানে কল ইন। যেমন আমরা যদি বলি যে ওই তোমার ছোট ভাইকে বা তোমার বাবাকে ডেকে নিয়ে আসো তো, বা তোমার ভাইকে ডেকে নিয়ে আসো, বা তোমার বাসায় আম্মু আছে কিনা দেখো তো, এভাবে যে মানুষকে ডেকে পাঠানো হয়, যে একজন মানুষ ডাকছে। তো যখন কারো বিরুদ্ধে মামলা করা হয়, তখন আসামি তো জানে না তার বিরুদ্ধে মামলা হয়েছে, তো আসামিকে জানানোর জন্য তাকে ডেকে পাঠাতে হবে। এটাকে বলা হচ্ছে পরোয়ানা বা প্রসেস। তো এই প্রসেসটা ইস্যু হবে। প্রসেস প্রসেস কিন্তু কয়েক প্রকার হতে পারে। তার মধ্যে বেসিক দুইটা প্রকার হচ্ছে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা। তার মানে সমনও কিন্তু একটা পরোয়ানা, জাস্ট ডেকে পাঠানো। আর গ্রেপ্তারি পরোয়ানা হলে তাকে অ্যারেস্ট করে পুলিশ নিয়ে আসবে। অগ্রসর হবার পর্যাপ্ত কারণ থাকলে, আমরা এর আগে 203 ধারায় দেখলাম যে অগ্রসর হওয়ার পর্যাপ্ত যদি কারণ না থাকে, অর্থাৎ মামলা প্রাইমা ফেসি নেই। প্রাইমা ফেসি মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মামলা কি নাই, মেরিট নাই। মেরিট নাই মানে আবার কি? মেরিট নাই মানে মামলার মধ্যে সত্যতা নাই, ঘটনার মধ্যে কি নাই, সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না, অভিযোগ মিথ্যা মনে হচ্ছে, মানে ভিত্তিহীন, ভ্রান্ত, তুচ্ছ। সেই ক্ষেত্রে আদালত অগ্রসর হবে না এবং 203 ধারায় মামলা খারিজ করে দিবে, যেটা গত ক্লাসে আমরা দেখেছি। এখন যদি ঘটনার মধ্যে সত্যতা থাকে, তাহলে অগ্রসর হওয়ার মতো যথেষ্ট কারণ থাকলো, মানে মামলা সঠিক, এবার বিচার করতে হবে। তাহলে অগ্রসর হবার পর্যাপ্ত কারণ থাকলে আমলি ম্যাজিস্ট্রেট, মানে আমলি ম্যাজিস্ট্রেট বা যে কোর্টে মামলা হচ্ছে, সে কোর্ট প্রথম পর্যায়ে দ্বিতীয় তফসিল মতে, এই যে আমরা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল দেখলাম, দ্বিতীয় তফসিল একটা কলাম আছে যে প্রথমে সমন দেওয়া হবে না গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে। তো সমন অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবেন। তার মানে মামলা যদি গুরুতর হয় তাহলে ডিরেক্ট ওয়ারেন্ট দিয়ে দিবে, আর যদি মামলা গুরুতর না হয় সমন দিবে। সমন বা পরোয়ানায়, বা পরোয়ানা বলতে এখানে গ্রেপ্তারি পরোয়ানাকে বোঝানো হচ্ছে, ইস্যুকারী আদালত অথবা এখতিয়ার সম্পন্ন আদালতে হাজিরের নির্দেশ থাকবে। অর্থাৎ যে আদালত ইস্যু করলো সেই আদালতে, অথবা মামলাটি যদি বদলি হয়ে যায় তাহলে বদলিকৃত বিচারিক আদালতে, মানে বিচারের এখতিয়ার সম্পন্ন আদালতে হাজিরের জন্য আসামিকে নির্দেশ দিতে হবে, ওয়ারেন্টে। একের কয় বলা হচ্ছে সাক্ষীর তালিকা দেওয়া না পর্যন্ত সমন বা পরোয়ানা ইস্যু করবে না। অর্থাৎ কোনো মামলা করা হলো, সিভিল মামলায় সাক্ষীর তালিকা দেওয়ার দরকার হয় না, কিন্তু ক্রিমিনাল মামলায়, প্রতিটা ক্রিমিনাল মামলায় সাক্ষীর তালিকা দিতে হবে, ঘটনা সম্পর্কে কারা জানে, অবগত আছে এবং যারা আদালতে এসে সাক্ষী দেওয়ার যোগ্য। তো এই ধরনের ব্যক্তিকে সাক্ষী করতে হবে। সাক্ষীর তালিকা যদি মামলা শুরুতেই দেওয়া না হয়, তখন বলবে যে আপনি যেহেতু সাক্ষীর তালিকা দেননি, সাক্ষীর তালিকা না দেওয়া পর্যন্ত আপনার মামলার সমন বা পরোয়ানা ইস্যু হবে না, সেটা স্থগিত থাকবে। তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন তালিকা দিয়ে দিবে, তখন আবার সমন বা পরোয়ানা ইস্যু হবে। তার মানে ফাইলিং এর সময়ই দিয়ে দেওয়া ভালো সাক্ষীর তালিকা। ইন কেস ফাইলিং এর সময় যদি সাক্ষীর তালিকা দেওয়া না হয়, সেক্ষেত্রে পরবর্তী কোন একটা সময়ে এই সাক্ষীর তালিকা দেওয়া যাবে। এই যে একের ক, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু গাঢ় করা আছে, তার মানে এখান থেকে প্রশ্ন আসে। একের খ, সমন বা পরোয়ানার সাথে লিখিত অভিযোগের কপি সংযুক্ত করতে হবে। কেন কপি দিতে হবে? সমন গেল, এই সমনের সাথে একটা কপি দিতে হবে। কাকে? আসামিকে। আসামি তাহলে জানতে পারবে, মামলার বিস্তারিত সে দেখতে পারলো যে কি বিষয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, সেটাই। 90 ধারা প্রভাবিত হবে না। অর্থাৎ 90 ধারাতে যেটাই বলার থাক না কেন, পরোয়ানা বা সমন ইস্যুর ক্ষেত্রে সেটা প্রভাবিত হবে না। আর 3 নম্বরে আরেকটা গাঢ় করা আছে, খুবই গুরুত্বপূর্ণ লাইন। প্রসেস ফি না দিলে সমন বা পরোয়ানা ইস্যু করবে না। অর্থাৎ সমন বা পরোয়ানা ইস্যু না করার আরো একটা কারণ দেখলাম। প্রথমে সাক্ষীর তালিকা না দিলে ইস্যু হবে না, প্রসেস ফি না দিলে। প্রসেস ফি বলতে সমন বা, যেমন আজকে আমি একটা মামলা ফাইলিং করলাম, এই মামলায় প্রসেস ফি, দুইটা আসামি, 2 2 4 টাকা
প্রসেস ফি দিতে হলো। এই যে 4 টাকার কোর্ট ফি যদি আমি জমা না দিই, তাহলে আমার মামলায় অপরপক্ষ বরাবর কি যাবে না, সমন যাবে না। তাই সমন যাওয়ার জন্য দুইজনের দুই দুই 4 টাকার কোর্ট ফি দিতে হবে, এই চিকন যে কোর্ট ফি গুলো সেগুলো। সেটাকে বলা হচ্ছে প্রসেস ফি। প্রসেস ফির বাংলা হচ্ছে তলবানা ফি। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রসেস ফি না দিলে অভিযোগ খারিজ করে দিবে। অর্থাৎ প্রথমে যদি প্রসেস ফি না দেয়, হয়তোবা 2-1 ডেট বা 2-3 ডেট পর্যন্ত মামলাটা হয়তোবা রাখবে। 3-4 ডেট পার হয়ে যাচ্ছে, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, কিন্তু মামলা কি করছে না, প্রসেস ফি জমা দিচ্ছে না। সেই ক্ষেত্রে আদালত কি মনে করবে, যে মামলা চালানোর মনে হয় তার আর দরকার নাই, মামলা করেছে শখে, মামলা আর চালাচ্ছে না সিরিয়াসলি। না হলে প্রসেস ফি তো জমা দিত। এই যে 4 টাকা বা 5 টাকা বা সর্বোচ্চ 10 টাকার মতো প্রসেস হয় ক্রিমিনাল মামলায়, আসামির সংখ্যা ভেদে সর্বোচ্চ 10-15 টাকা কোর্ট ফি, মানে সাধারণত কোর্ট ফি দিয়ে প্রসেস ফি দিতে হয়। তো এই সামান্য কয়েক টাকার জন্য কেউ প্রসেস ফি দেওয়া বন্ধ করে না। ইন কেস যদি মিস্টেক হয়ে যায় কারো প্রসেস ফি দিতে, তাহলে কিন্তু যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বলতে আদালত যদি দেখে যে বারবার 2-3 ডেট হয়ে গেছে কিন্তু প্রসেস ফি দেয় না, এই যে 2-3 ডেট চলে গেল, এটাই বলা হচ্ছে যুক্তিসঙ্গত সময়। অর্থাৎ এই সময়টা 1 মাস, 2 মাস না 3 মাস, বা 1 ডেট, 2 ডেট, 3 ডেট, এটা কিন্তু নির্দিষ্ট নয়। আদালতের কাছে যদি যৌক্তিক মনে হয় যে মামলাটাকে আর ঝুলিয়ে রাখার দরকার নাই, আর জীবিত রাখার দরকার নেই, এটা খারিজ করে দেওয়া উচিত, তাহলে অভিযোগ খারিজ করে দিবেন। আসামি বরাবর সমন ইস্যুই হবে না, আসামি জানতেই পারবে না যে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেকশন, এখান থেকে 2-3টা প্রশ্ন ইতিপূর্বে এসেছে, আপনাদের সময় আসতে পারে। এবং এখান থেকে আমি কিন্তু মডেল টেস্ট বা ক্লাস টেস্টে প্রশ্ন করেই থাকি। 205, আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফ। সিভিল মামলা হলে আসামিকে প্রতি ডেটে, আসামি বলছি বাদী বা বিবাদীকে প্রতি ডেটে হাজিরা দিতে হয় না ব্যক্তিগতভাবে, মানে নিজে উপস্থিত হয়ে হাজিরা দিতে হয় না, অ্যাডভোকেট হাজিরা দিয়ে দিতে হয়। তো ক্রিমিনাল মামলার ক্ষেত্রে সাধারণত বাদী এবং আসামিদেরকে প্রতি ডেটেই ব্যক্তিগতভাবে সশরীরে, ফিজিক্যালি আদালতে দাঁড়িয়ে কি দিতে হয়, হাজিরা দিতে হয়, এবং হাজিরার কাগজে সই করে জমা দিতে হয়। ইন কেস কোনো আসামি যদি দূরে থাকে বা কোনো চাকরি করে, নিয়মিত আসা সম্ভব না, বা মহিলা বা বয়স্ক, সেক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে মওকুফ চাইতে পারে। 205 ধারায় দরখাস্ত করতে হয়, জি ওর অনার, এই কারণে আমার এই মক্কেল, বাদী বা আসামি, সে নিয়মিত আদালতে আসতে পারবে না, তার পরিবর্তে অ্যাডভোকেট হাজিরা জমা দিতে হবে। তো অ্যাডভোকেট হাজিরা দেওয়ার আদেশ দিন, তাহলে আমরা নিয়মিত অ্যাডভোকেট হাজিরা দেবো। তাহলে অ্যাডভোকেট হাজিরা দিলেই তার পক্ষে হাজিরা দেওয়া হয়ে যাবে। দেখেন, 2টা উপধারায় কি বলা হচ্ছে, সমন ইস্যুর সময় আসামির ব্যক্তিগত হাজিরা মওকুফ পূর্বক অ্যাডভোকেট হাজিরা দেওয়ার সুযোগ দিতে পারে। আবেদন করতে হয় অনেক সময়, প্রয়োজনে সাক্ষ্য গ্রহণের সময় আসামির ব্যক্তিগত হাজিরার নির্দেশ। যখন আসামির সাক্ষ্য গ্রহণ হবে, তখন কিন্তু আসামিকে উপস্থিত থাকতে হবে। যদি একটা আসামি হয়, তাহলে যেদিন আসামি সাক্ষী হচ্ছে সেদিন উপস্থিত যদি না থাকে, তাহলে ওয়ারেন্ট হয়ে যাবে, কোনো টাইম পিটিশন বা সময়ের আবেদন মঞ্জুর হবে না। এবং ব্যক্তিগত হাজিরাও যদি আগে থেকে থাকে, তাও তার ওয়ারেন্ট, মানে জামিন তার বাতিল হয়ে যাবে, ওয়ারেন্ট হবেই। কারণ সাক্ষীর দিন অবশ্যই আসামিকে উপস্থিত থাকতে হবে, তবেই আসামির জামিন বহাল থাকবে, এবং আসামি পক্ষ বাদী পক্ষের সকল সাক্ষীকে জেরা করতে পারবে, ক্রস এক্সামিনেশন করতে পারবে। জেরা করতে হলে অবশ্যই আসামিকে উপস্থিত থাকতে হবে। তবে এরও একটু ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? যদি একটি মামলায় আসামি একাধিক হয়, 2, 3, 4, 5, 10 জন, সেক্ষেত্রে যদি একজনও উপস্থিত থাকে, এবং মনে করেন 10 জন আসামি, একজন উপস্থিত আছে, বাকি 9 জন অনুপস্থিত, সেই ক্ষেত্রে একজন উপস্থিত থাকলে একজনের জন্য যদি জেরা করতে পারে, বাকি 9 জনের জন্য জেরা করার অধিকার তৈরি হবে। তখন একটা দরখাস্ত দিতে হয় যে আমরা 10 জন আসামির পক্ষে আছি অ্যাডভোকেট হিসাবে, একজন উপস্থিত আছে, তো সকলের পক্ষে জেরার করার সুযোগ দানের প্রার্থনা বলে দরখাস্ত দিতে হয়। তখন আদালত মঞ্জুর করলে, একজন উপস্থিত থাকলে 10 জনের জন্য জেরা হয়ে যায়। কিন্তু যদি একজনও না থাকে, সবার নামে ওয়ারেন্ট। কিন্তু 10 জনের মধ্যে একজনও যদি থাকে, কারো ওয়ারেন্ট হবে না, সবারই জামিন বহাল থাকবে এবং জেরাও হবে। তাহলে মামলায় যদি একাধিক আসামি হয়, এ ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। 205 সি, একমাত্র দায়রা। দায়রা বলতে জেলা পর্যায়ে হলে আর মহানগর পর্যায়ে হলে মহানগর দায়রা, আদালতে বিচার্য হলে, মানে মামলাটি যদি বড় মামলা হয়, যেমন মার্ডার কেস, মার্ডার কেসের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হয় না, দায়রা জজ বা সেশন কোর্টে বিচার হয়। তাহলে হস্তান্তর বা বদলি, যদি মামলা বদলি হয়ে যায়, বদলি কে করবে?
মামলা তো শুরু হবে থানায় অথবা ম্যাজিস্ট্রেটের কাছে। তো থানায় হোক বা ম্যাজিস্ট্রেটের কাছে হোক, সেটা ম্যাজিস্ট্রেটের কাছে আসবে। পুলিশ ফাইল থেকে বদলি হয়ে সেটা কোথায় চলে যাবে? বিচার ফাইলে চলে যাবে। যখন বিচার ফাইলে মামলা আসবে, তখন মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার্য হলে ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি হবে। যদি মামলাটি নারী শিশু কোর্টে বিচার্য হয়, নারী শিশু কোর্টে বদলি হবে। মামলাটি যদি দায়রা আদালতে বদলি হয়, মানে দায়রা আদালতে বিচার্য হয়, দায়রা আদালতে বদলি হবে, মানে যে আদালত বিচার করার ক্ষমতা আছে সে আদালতে বদলি হবে। তো বিচার কোন আদালত করবে এটা কোথায় বলা আছে? ওই যে দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে বলা আছে যে কোন আদালত কর্তৃক বিচার্য। মানে এই, যেমন পেনাল কোডের একটা ঘটনা 302 ধারা দেখবেন শেষে লেখা আছে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালত। দায়রা বলতে মহানগর দায়রা সহ, মানে আলাদাভাবে মহানগর দায়রা উল্লেখ না থাকলেও মহানগর দায়রাও বোঝাবে। পিপি কে অবগতকরণ, পিপি মানে পাবলিক প্রসিকিউটর, যখন মামলা বদলি হবে মামলার সম্পর্কে পিপি মহোদয় জানবেন। কেন জানবেন? কারণ ওনাকে প্রসিকিউশন পক্ষে বা রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে হবে ন্যায় বিচারের স্বার্থে। 221, মাঝখানের সেকশনগুলো দরকার নাই, ইম্পর্টেন্ট না। অভিযোগে বা চার্জে, বাংলায় বলে অভিযোগ আর ইংরেজিতে বলে চার্জ। চার্জে অপরাধের বিবরণ থাকতে হবে। কেমন বিবরণ? প্রতিটি চার্জে প্রত্যেক আসামির কৃত অপরাধের বিবরণ থাকতে হবে। অভিযোগের নির্দিষ্ট নামই যথেষ্ট বিবরণ, অর্থাৎ এটা কি বিষয় অভিযোগ। মনে করেন যে খুনের অভিযোগ, তো এই যে খুন শব্দটা এটাই যথেষ্ট, যে খুনের দায়ে অভিযুক্ত, এই কথাটা হলে যথেষ্ট বিবরণ হয়ে যাবে, বিস্তারিত বলার দরকার নাই। মামলায় থাকবে বিস্তারিত, কিন্তু চার্জে সংক্ষিপ্ত ভাবে বলতে হবে কি অভিযোগ। অপরাধের নাম, শুধু অপরাধের নাম দিয়ে দিলেই হবে, সংজ্ঞা প্রয়োজন নেই। অর্থাৎ চার্জের মধ্যে এই অপরাধের সংজ্ঞা, যেমন আমরা পেনাল কোডে অপরাধের সংজ্ঞা জানি, অন্যান্য আইনে প্রতিটা অপরাধের কিন্তু সংজ্ঞা দেওয়া আছে। যেগুলো বিশেষ আইন সেগুলোতে, যেমন নারী শিশু আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তারপরে যৌতুক আইন, এগুলোতেও কিন্তু কি দেওয়া আছে? সংজ্ঞাও দেওয়া আছে, আবার দণ্ডও দেওয়া আছে। এগুলো বিশেষ আইন। তো এই সংজ্ঞাগুলো কিন্তু চার্জে উল্লেখ করা দরকার নেই। ইভেন ফাইলিং এর সময়ও কিন্তু আমরা কখনো মামলায় এই অপরাধ করেছে বর্ণনা দিলে যথেষ্ট যে এই ঘটনার কারণে এই অপরাধ হয়েছে, কিন্তু আমরা সংজ্ঞা উল্লেখ করি না। সংজ্ঞা দেওয়ার দরকার হয় না। জুয়েল ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে। স্যার এই 205-এর সি ধারায় এটা কি হুম। শুধু ওই দায়রা কোর্টে যে বদলি হয় এটাই স্যার? আর এখানে অন্যান্য দায়রা কোর্টে যে বলতে, বদলি হয় স্যার? এখানে দায়রা বলতে দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী শিশু এবং সহ যত ট্রাইব্যুনাল আছে সকল জি স্যার। ট্রাইব্যুনালকেও বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? আর আর অন্যান্য কোর্টে যে বদলি হয় স্যার ট্রায়ালের জন্য? হ্যাঁ, বদলি হয়, তাহলে ওই কোর্টেরও পিপি আছে, পিপি কে জানাতে হবে। এখানে দায়রা জজ বলতে, জি আমি স্যার। আবারও বলি, দায়রা জজ বলতে মহানগর দায়রা জজ সহ এবং যতগুলো ট্রাইব্যুনাল আছে সবগুলোকেই বোঝাবে। জি ট্রাইব্যুনালের জন্য আলাদা কিন্তু কি আছে, আপনার কিছু আইনের বিধান আছে, কিন্তু সিআরপিসি এর অনেক কিছু ট্রাইব্যুনালের জন্য প্রযোজ্য। তো এখানে দায়রা জজ বলতে এখানে নারী ও শিশু নির্যাতন দমন যে ট্রাইব্যুনালের যিনি জজ উনিও কিন্তু দায়রা জজ সমতুল্য, মানে উনিও এক প্রকার দায়রা জজ। সাইবার ট্রাইব্যুনালের যে জজ সাহেব উনিও কিন্তু দায়রা জজ। দায়রা স্যার। তারপরে তারপরে অন্যান্য যে বিশেষ স্পেশাল সেশন কোর্ট আছে সবগুলো কিন্তু দায়রা জজ। অতএব আলাদাভাবে আমি প্রতিটা মানে কোর্টের নাম আমি বলছি না, তাহলে কিন্তু আমাকে 20-25টা খালি কোর্টের নামই বলে যেতে হবে। তাহলে দায়রা জজ বলতে না যত ট্রাইব্যুনাল আছে সবগুলোই দায়রা জজ সমতুল্য, এটা মনে করবেন, তাহলেই হয়ে গেল। আচ্ছা, আর একটু পরিষ্কার করে প্রশ্নটা করি স্যার, আমি প্রশ্নটা করতে পারি। প্রশ্নটা হলো স্যার যে 205-এর সি ধারায় এই দায়রা কোর্টের যে বদলি হয় এই বদলির বিষয়টা এই পিপি কে অবগত করার বিষয়টাই এখানে বোঝাচ্ছে স্যার? এখানে যদি মামলা বদলি হয়, বদলি হওয়ার পর জি পিপি কেও স্যার। জানাতে হবে। পিপি না জানলে ওই মামলায় উপস্থিত হবেন কি করে? কারণ ওই জি স্যার। মামলায় জি চার্জ গঠন হবে কি করে, তাই না? তার মানে পিপি কে অবগতকরণ বলতে যখন এই মামলাটা বদলি হবে তখন জি স্যার। দায়রা জজে দেখবেন, দায়রা কোর্টে যখন যাবেন দায়রা কোর্টে কিন্তু আলাদা একটা সেরেস্তা আছে। সেরেস্তা আছে না, জি যখন স্যার। মিসকেস ফাইলিং করেন, মিসকেস ফাইলিং করলে সেরেস্তায় যে ফাইলিং করেন না, জি স্যার। তো ওই মামলা কিন্তু ওই সেরেস্তায় বদলি হয় এবং সেরেস্তাতেই কিন্তু মামলার নথিপত্রগুলো থাকে, রেকর্ড রুম হিসেবে ব্যবহার হয়। তো এই নথিপত্র যখন এই মামলা বদলি হয়ে পৌঁছায়, বদলিও কিন্তু আলাদা রেজিস্টার থাকে।
আর যখন জি স্যার। সিআর মামলা হোক, জিআর মামলা হোক, যখন খুনের মামলা হবে, এটা সিআর বা জিআর থেকে এটা হয়ে যাবে আবার দায়রা মামলার, মানে দায়রা দায়রা জি নতুন স্যার। নাম্বার পড়বে, মানে মামলার নাম্বারই পরিবর্তন হয়ে যাবে, দায়রা নাম্বার জি পড়বে স্যার। নতুন কোর্টের জন্য। আর এটা যদি আবার ট্রাইব্যুনালের মামলা হয়, বিশেষ ট্রাইব্যুনাল হতে পারে, বা নারী শিশু আলাদা মামলা নম্বর পড়বে। তখন যে আলাদা নম্বর পড়বে, এটা কিন্তু আবার কি একটা ট্রান্সফার বা বদলি রেজিস্টার থাকবে, সেখান থেকে জি নাম্বারটা স্যার। তুলে নিতে হয়। তো এই রেজিস্টার যেখানে থাকে সেটাকে বলে সেরেস্তা। তো সেরেস্তায় যখন মামলাটা গেল, মামলার এক সেট কপি করতে হয় কার জন্য? পিপি কে দেওয়ার জন্য। ওই পিপি কে যে এক সেট জি মামলার স্যার। কপি দেওয়া হলো, এটাই হচ্ছে পিপি কে অবগতকরণ। এবং পিপি কে ওই মামলার কপিতে পরবর্তী ধার্য তারিখে উল্লেখ করে দিতে হয় যে এই এই জি স্যার। তারিখে এই মামলার ধার্য তারিখ আছে, আপনি যথাসময়ে উপস্থিত থাকবেন। তাহলে প্রথম ডেটে আমলে গ্রহণ করবে আদালত, মানে দায়রা জজ কর্তৃক কগনিজেন্সে নিবে। এবং দ্বিতীয় ডেটে জি কি স্যার। নিবে? প্রথম ডেটে অবশ্য কিছু কিছু কোর্টের প্রচলন আছে, ট্রান্সফার বেল নিতে হয়, বদলে যাবেন আসামিকে। জি আর স্যার। বাদীপক্ষকে কিছু করা লাগে না। দ্বিতীয় ডেটে বাদীপক্ষ চার্জ গঠন করে জি স্যার। এবং পরের ডেট থেকে সাক্ষী শুরু হয়। এই তো প্রসিডিউর, তাই না? জি জি স্যার। জি স্যার। তো এই ধন্যবাদ। জিনিসগুলো আমরা আরেকটু সামনে এগিয়ে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, জি স্যার। আইনের নাম জি সহ ধারা শুধুমাত্র শাস্তির ধারা কোনো, যেমন আমরা জানি যে চুরির সংজ্ঞা দেওয়া আছে 378 ধারায়, কিন্তু চুরির যদি অপরাধ হয় 378 লিখার দরকার নাই, ধারা 379 বা 380 প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ শুধুমাত্র শাস্তির ধারা উল্লেখ করতে হয়। ইংরেজি অথবা আদালতের ভাষায় চার্জটা লিখা হবে। আদালত চাইলে ইংলিশেও লিখতে পারে, অথবা আদালতের ভাষায় লিখবেন। তো আমাদের বাংলাদেশ সাধারণত বাংলা ভাষায় লিখা হয়। আমরা এই আইনটা পড়ছি হচ্ছে 1898 সালের আইন। ওই সময় কিন্তু ভারতীয় উপমহাদেশের জন্য এই আইনটা তৈরি, বিশেষ করে। তখন কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ একই ছিল। তখন আদালতের ভাষা বলতে এখন যেমন আমাদের বাংলাদেশের বাংলা ভাষা, ভারতে যেমন এখনো কিন্তু আঞ্চলিক ভাষা আছে। তো ভারতে কিন্তু আদালতের ভাষা বলতে শুধু বাংলা না, উত্তরবঙ্গ হলে বাংলা, পশ্চিমবঙ্গ হলে বাংলা, তারপরে আরো যে এলাকাগুলো আছে সেগুলো তেলেগু থাকতে পারে, কান্নাডাতে, তারপরে এই ধরনের নানান ল্যাঙ্গুয়েজ আছে, তেলুগু, তামিল, তাই না, মালায়ালাম, এই ধরনের অনেক কিন্তু ল্যাঙ্গুয়েজ আছে। তো এই ল্যাঙ্গুয়েজেও আদালতের ভাষা হতে পারে, যদি আমরা চিন্তা করি ভারতের পার্সপেক্টিভে, অথবা হিন্দিও হতে পারে। আর পাকিস্তানের পার্সপেক্টিভে চিন্তা করলে পাকিস্তানের কিন্তু উর্দু ভাষা আছে, উর্দু ভাষা হতে পারে আদালতের ভাষা। কিন্তু যেই আদালতে মামলাটা হচ্ছে ওই আদালতে সাধারণত প্রচলিত ভাষা কি সেটা দেখতে হবে, হয় ইংরেজি অথবা ওই আদালতের প্রচলিত ভাষা। তো আমাদের বাংলাদেশে সাধারণত দুইটা ভাষায় প্রচলিত আছে, একটা ইংরেজি এবং আদালতের বাংলা ভাষা। এছাড়া যে উপজাতিদের যে ভাষাগুলো আছে বাংলাদেশে, এগুলো সাধারণত কোর্টে ব্যবহৃত হয় না। পূর্ব দণ্ড থাকলে তা উল্লেখ করতে হবে, অর্থাৎ এই আসামি যদি আগে কোনো মামলা থাকে এবং ওই মামলায় সাজাপ্রাপ্ত হয়, মানে সে কনভিক্টেড হয়, কনভিক্টেড মানে দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে সেটা উল্লেখ করতে হবে। 227, আদালত অভিযোগ বা চার্জ পরিবর্তন করতে পারে। মনে করেন একবার চার্জ গঠন হয়ে গেল, দোষী না নির্দোষ জিজ্ঞাসা করলো, সে বলল নির্দোষ, এটাকে চার্জ গঠন বলে। তো চার্জ গঠনের সময় কোনো কারণে যদি চার্জের একটা দুইটা ধারা মনে করেন ছাড়া পড়েছে, বা ভুলভাবে একটা ধারা চলে আসছে, তো পরে আদালত যদি সাক্ষ্য গ্রহণকালে যদি মনে করে যে, বা সাক্ষ্য গ্রহণের আগে বা পরে, সাক্ষ্য গ্রহণ শেষেও যদি মনে করে যে চার্জ পরিবর্তন করা দরকার, কারণ কিছু সেকশন আসেনি যেটা আসা দরকার, সেক্ষেত্রে আদালত করতে পারেন। রায় ঘোষণার পূর্বে পরিবর্তন, সংযোজন, নতুনভাবে চার্জ গঠন করলে বা করালে আসামিকে পড়ে শোনাতে ও বোঝাতে হবে। মানে রায় ঘোষণার পূর্ব পর্যন্ত কিন্তু চার্জ পরিবর্তন করা যাবে। মনে করেন সাক্ষী গ্রহণ হয়ে গেছে, জেরা জবানবন্দি সব হয়ে গেছে, পরপর আদালত দেখলো যে না, আমরা দেখলাম যে ঘটনা চুরির, কিন্তু আসলে চুরি না এটা, ঘটনা চুরির মামলাই না, এটা দর্শুতার মামলা। তখন চুরির সেকশন গুলো পরিবর্তন হয়ে দর্শুতার সেকশন চলে আসবে। তখন আসামিকে বলবে যে আসলে চুরির ধারায় আপনার চার্জ গঠন হয়েছিল, চুরি হয়নি, আপনি তো দর্শুতা করেছেন, অতএব আপনার এখন ধারা পরিবর্তন হবে এবং সেটাও পড়ে শোনাতে হবে, সেটাই বলা হচ্ছে। তার মানে চার্জ পরিবর্তন করা যায় রায় ঘোষণার পূর্ব পর্যন্ত, রায় ঘোষণা হয়ে গেলে চার্জ পরিবর্তন করে আর কি হবে। 234, একই প্রকৃতি, খুবই গুরুত্বপূর্ণ সেকশন শুরু হচ্ছে 234 থেকে 235, 234, 35, এখান থেকে শুরু করে 239 পর্যন্ত। এমসিকিউ এর জন্য তো গুরুত্বপূর্ণ, রিটেনে বারবার প্রশ্ন আসে এখান থেকে, এবং এখানে প্রবলেমেটিক প্রশ্নও আসে রিটেনে।
অতএব 234 খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং বাস্তবেও খুব কাজে লাগে। আপনি যখন মামলা করবেন ফাইলিং, তখন আপনি মামলা কয়টা করবেন, কোন কোন সেকশন দিবেন, আসামি অনেকগুলো, কিভাবে সাজাবেন মামলা, এই সেকশনগুলো আপনার হেল্প করবে। একই প্রকৃতির তিনটি অপরাধ, একই প্রকৃতির অপরাধ, মনে করেন যে চুরি, দস্যুতা, বলপূর্বক আদায়, ডাকাতি, এগুলো কিন্তু একই প্রকৃতির অপরাধ। কারণ সবগুলোই কি সম্পদ লুট সংক্রান্ত অপরাধ। 12 মাস বা 1 বছরের মধ্যে সংগঠিত হলে অভিযোগ গঠন কিভাবে হবে? মনে করেন যে তিনটা অপরাধ করেছে 1 বছরের মধ্যে, একই প্রকৃতির। ভিকটিম ভিন্ন ভিন্ন হলেও, মনে করেন ভিকটিম ভিন্ন ভিন্ন কিন্তু আসামি একজন বা দুইজন তিনজন, মানে ওরাই, যে আসামিগুলো অপরাধ করছে তারাই এক বাড়িতে অপরাধ করলো, রহিমের বাড়িতে চুরি করলো, পরে করিমের বাড়িতে চুরি করলো, পরে রানার বাড়িতেও চুরি করলো। তাহলে ভিন্ন ভিন্ন ভিকটিম, মানে ভিন্ন ভিন্ন বাড়িতে চুরি করছে, কিন্তু চুরি করছে মনে করেন যারা তিনজন মিলে চুরি করছে, ওই তিনজন যারা চুরি করছে তারা একসাথে চুরি করেছে বা ডাকাতি দস্যুতা করেছে। তো একত্রে অভিযোগ গঠন করা যাবে, তার মানে একই মামলায় তাদেরকে একত্রে অভিযোগ গঠন করা যাবে, ভিন্ন ভিন্ন মামলা দেওয়ার দরকার নাই, সেটাই বোঝানো হচ্ছে। দণ্ডবিধির 379, যেটা আমি বললাম যে চুরি করা, বাইরে চুরি, এবং 380 মানে চুরি ও গৃহে চুরি, একই প্রকৃতির অপরাধ হিসেবে গণ্য হবে। এগুলোর উদ্যোগ, মানে এগুলোর চেষ্টা করা বা প্রিপারেশন, সেগুলো কিন্তু একই প্রকৃতির অপরাধ বলে গণ্য হবে। আনোয়ার ভাই। স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন, তাড়াতাড়ি বলেন। স্যার, এই যে চুরির যে বিষয়টা, তিন বাড়িতে চুরি করলো, এখন বাদী তো এক ব্যক্তি হতে হবে নাকি? এখন 3 বাড়িতে চুরি করলো 1 বছরের মধ্যে, মনে করেন মামলা যদি 3টা হয়ে যায়, তিনজন তিন সময় করেছে, মনে করেন জানুয়ারিতে একজনের বাড়ি চুরি করলো, মে মাসে আরেকজনের বাড়ি চুরি করলো, এবং ডিসেম্বরে যে আরেকজনের বাড়ি চুরি করলো, তাহলে 1 বছরের মধ্যেই 3 বাড়িতে চুরি হলো, কিন্তু আসামি একজনই। তাহলে জি। ওই 3 বাড়িওয়ালা তো 3টা মামলা করবে, করবে কিনা? জি স্যার। এটা যদি, এখন বলতে পারেন তো মামলা তো 3টা হয়ে গেল, তাহলে একত্র অভিযোগ কি করে করা যাবে? তো একত্র অভিযোগের সুযোগ করে দেওয়া হয়েছে। সবসময় যে একত্র অভিযোগ গঠন হবে তা না। তাহলে কিভাবে একত্র অভিযোগ করবে? বিধানটা হচ্ছে এরকম: আসামি যদি চায় যে আমি 3টা মামলা চালাবো না, আমি সব 3টা মামলাকে এক করে দিব, কিভাবে এক করে দেবো? আদালতে আবেদন করতে হবে যে স্যার, এই যে একই ধরনের তো মামলা, 3 বাড়িতে চুরির, তো ওই আসামির উকিল দরখাস্ত দেবে যে 3টা মামলাকে একত্রে করা হোক, একত্রে করে সিমultaneously, অর্থাৎ একসাথে বিচার করা হোক, এবং 3টা মামলা তখন এক হয়ে যাবে এবং একটা অভিযোগ গঠন করা হবে। বুঝতে পারলেন বিষয়টা? স্যার, জি স্যার। মানে জি এটা স্যার। সুযোগ আছে, এটা একসাথে সুযোগ আছে, তাহলে কি হবে? মামলার তো এমনিতে চাপ বেশি, তাহলে মামলাটা কমে যাবে না সংখ্যা, এবং দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। মানে জি স্যার। বাড়তি 2টা মামলার কাজ করা লাগবে না, একটা কাজে 3টা মামলা হয়ে গেল। জি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু স্যার। হ্যাঁ, মুরাদ ভাই। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার একটু জানা দরকার ছিল যে এই 235-এ, না 234 বলছিলাম, সরি, 234-এ বাদী যদি একই ব্যক্তির বিরুদ্ধে 3টা মামলা করে, সেও কি দরখাস্ত করবে না শুধু আসামি করতে পারবে? মানে মামলা 3টা হয়েছে, যদি হ্যাঁ, মানে যিনি আসামি কমপ্লেন আর উনি এখানে, 3টা মামলা করছে। হুম হুম, এখানে আসামি সাধারণত দরখাস্ত করে, আসামি দরখাস্ত করলে মঞ্জুর হলে একত্রে হয়ে যাবে। তবে এই মামলাগুলো একই জেলাতে হলে একত্রে হওয়ার সম্ভাবনা বেশি, ভিন্ন জেলাতে হলেও দরখাস্ত করা যাবে, যেহেতু আইনে আছে কোন জেলায় আছে একই জেলায় হতে হবে এই শর্ত তার দেওয়া নাই 234-এ। তো দরখাস্ত করলে যে মঞ্জুর হবে তা না। এই 3টা মামলা একত্রে করা সুবিধাজনক কিনা, করলে সুবিধা হচ্ছে কিনা, প্রসিডিউরাল মানে ইজিনেস আসছে কিনা, যদি এরা ডিফিকাল্টিস তৈরি হয় তাহলে কিন্তু করবে না কোর্ট। এখন আপনার বক্তব্য যে কমপ্লেনেন্ট বা বাদী বা প্রসিকিউশন পক্ষ একত্রে করতে পারে কিনা, তারাও করতে পারে, তারাও দরখাস্ত দিতে পারবে, তাদেরও সুযোগ আছে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে 3টা যদি বাদীর একটা যে কোনো, মামলায়, সরি আমি বলেন। একটু বলেন, জি, মানে এখান থেকে একটাতে চার্জ গঠন হয়ে গেছে, 2টা পেন্ডিং অবস্থায় আছে, তো এখনো কি হবে? হ্যাঁ ট্রায়ালে চলে গেছে, তো এখনো হ্যাঁ কি হবে, একসাথে হবে? হ্যাঁ হবে হবে হবে, যেহেতু
ওই রায়ের আগ পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায়, একটু আগে আমরা দেখলাম। তবে একটা মামলায় যদি রায় হয়ে যায় তাহলে তার সেটা নিয়ে এসে লাভ নাই, না, রায়ের আগ রায় হয়নি, পর্যন্ত একত্রে চার্জ করা হয়েছে, যাবে। চার্জ গঠন হয়েছে। আর চার্জ গঠনের পরেও একত্রে করা যাবে, যে চার্জ আবার সংশোধন করা যাবে। এগুলো থ্যাংক প্র্যাকটিস ইউ। কম আছে কিন্তু এগুলোর সুযোগ আছে, তাহলে মামলার জটিলতা কমবে। আমি নিজেই করেছি, যেমন আমার মামলায় একবার হয়েছিল কি, নওগাঁতে আমার একটা আসামি, রাজশাহীতে তার বাসা, রাজশাহীতেও তার মাদকের মামলা আছে, নওগাঁও তার মামলা আছে। তো সে বলছে, স্যার আমার নওগাঁর মামলাটিকে রাজশাহীতে আনা যায় না। তো দু একটা উকিলকে জিজ্ঞাসা করছে, বলছে না সম্ভব না, ঝামেলা আছে। তো আমাকে বলছে, আমি বললাম সম্ভব। আমি নওগাঁর মামলাটা রাজশাহীতে নিয়ে চলে আসছি, দুইটা মামলা একত্রে বিচার হচ্ছে, সেখান থেকে ট্রান্সফার হয়েছে। হ্যাঁ, ডিগ্রি ঝামেলা আছে, জটিল জটিলতা আছে, কিন্তু আইনও জানতে হবে, বুঝতে হবে, এবং জটিলতা থাকলেও মক্কেলের সুবিধাকে প্রাধান্য দিতে হবে, না হলে মামলা তো থাকবে না আপনার কাছে, তাই না? আর এই পিটিশনটা কি আপনার ওই মহানগর অথবা সিএমএম এ দিতে হবে? যদি ম্যাজিস্ট্রেট আন্ডারে হয় সিএমএম কি দিতে হবে একই? না, এখানে যদি মামলা একই জেলার দুইটা কোর্টে হয় তাহলে দিতে হবে হচ্ছে আপনার দায়রা জজের কাছে। আর যদি জি। ভিন্ন জেলা হয় তাহলে হাইকোর্টে দিতে হবে। দরখাস্ত হাইকোর্টে দিতে হয়েছিল, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে মামলা, হাইকোর্ট থেকে নওগাঁ কোর্টের আপনার জেলা জজ বড়, মানে নওগাঁ কোর্টের আপনার যে নাজির শাখায় চলে গেছে চিঠি, ওই ওই শাখা থেকে মামলা বদলি হয়ে আসছে। তাহলে সিএমএম এক, যদি সিএমএম এ মামলা থাকে তাও দাঁড়াতে করতে হবে যে অ্যাপ্লিকেশনটা, নাকি সিএমএম এ করবো এক রে, চিফ রে? না, আপনার যদি সিএমএম এর আন্ডারে সবগুলো কোর্ট হয় সেক্ষেত্রে সিএমএম এর কাছে করলেই হবে বা সিজিএম এর কাছে করলেই হবে। কিন্তু সিএমএম এর আন্ডারে যদি সব কোর্ট না হয়, মনে করেন একটা জেলাতে একটা জেলার বাইরে, তখন কি করবেন? আমি কি তখন বোঝাতে বাইরে যেতে পারলাম? হবে, রাইট? জি জি, সিএমএম এর তখন ভিতরে থাকলে তো সিএমএম এ হবে। মনে করেন সিএমএম যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ওনার আন্ডারে যতগুলো ম্যাজিস্ট্রেট আছে উনি সবাইকে হুম, অর্ডার দিতে পারবেন। কিন্তু সিএমএম জি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিতে পারবেন। কিন্তু যিনি সিএমএম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনি তো কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অর্ডার দিতে পারবেন না, কারণ তার আন্ডারে উনি, তারা আসে না। আমি প্রথম দিকে ক্লাসে দেখিয়েছি কে কার আন্ডারে থাকবে, তারপরে চার্ট দিয়েও বুঝিয়ে দিয়েছি আমি। আমি কি বোঝাতে পারলাম? জি জি জি। তো যে যার আন্ডারে থাকবে তার আদেশ সে শুনতে বাধ্য। এখন আমি এক থানা থেকে আরেকটা থানায় যখন মামলা ট্রান্সফার করব, সংশ্লিষ্ট জেলার যে আদালত আছে সেখানেই সমাধান হবে। কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় মামলায় গেলে তাহলে জেলায় আহ, জেলা থেকে অন্য জেলায় মামলা নিয়ে যেতে হলে হাইকোর্টে যেতে হবে, এটাই সমাধান। আচ্ছা, এবার ধারা 235, একাধিক অপরাধের বিচার। কোনো আসামি বা আসামিগণ বা অভিযুক্ত ব্যক্তিগণ যদি একাধিক অপরাধ করে তাহলে তাদের বিচার কিভাবে করতে হবে সেটার নির্দেশনা আছে 235-এ। কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ একটি মাত্র কার্যের শামিল হিসাবে ধরে নিতে হবে। যেমন আমরা দণ্ডবিধিতে কিছু উদাহরণ দেখেছি। মনে করেন একজন বিষ কেনার জন্য টাকা দিল, একজন বিষ কিনে এনে আরেকজনকে দিল এবং সে ওই বিষ খাইয়ে আরেকজনকে মেরে ফেললো। তো এগুলো হচ্ছে কানেক্টিং অ্যাক্টস, অর্থাৎ এই অ্যাকশন গুলো একটার পর একটা কানেক্ট, অর্থাৎ ধারাবাহিক সম্পর্কযুক্ত কাজ। তো এগুলো সবগুলোর মিলে কি হলো, একজন মানুষকে খুন করা হলো, তার মানে এই কাজটাকে খুন, সবাই খুনের সাথে জড়িত আছে, এটা বোঝানো হবে। তো অপরাধ একাধিক মনে হলেও অনেক সময় একটি কার্যেরই অংশ হতে পারে। একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, মানে এই কাজগুলো যদি একই ব্যক্তি করে, অর্থাৎ একই ব্যক্তি বিষ কিনে নিয়ে এসে ওই সেই ব্যক্তি যদি আবার আরেকজনকে খাইয়ে দেয়, সেক্ষেত্রে অভিযোগ একটি হবে, মানে চার্জ একটি গঠন করা হবে। একাধিকও হতে পারে যদি একাধিক কাজ করে থাকে। যেমন একাধিক কাজ, মনে করেন কেউ যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে, তাহলে গুলি করে হত্যা করলে এটা খুন, এবং তার কাছে যদি পিস্তল থাকে, পিস্তলটাকে একটা আর্মস, তো তার দুই আইনে কি হবে, অভিযোগ দুইটি হবে, একটা দণ্ডবিধির 302 ধারায়, আবার সাথে অবৈধ অস্ত্র রাখার জন্য অস্ত্র আইনে আর একটা ধারায় তার জন্য চার্জ গঠন হবে। কিন্তু মামলা একটি হবে, অর্থাৎ একটি মামলার মধ্যেই নিয়ে আসা যাবে, সেটা বোঝানো হচ্ছে। দুই বা ততোধিক সংখ্যার অন্তর্ভুক্ত অপরাধ, তার মানে অপরাধ একাধিক করেছে এবং যেটা দুই বা তার বেশি সংখ্যার মধ্যে পড়বে। মনে করেন কোনো ব্যক্তি চুরি করতে গিয়ে যদি আঘাত করে,
তাহলে সেটা কি হয়ে যাবে? দস্যুতা হয়ে যাবে। এখন দস্যুতা করার পর সে যদি রাস্তা দিয়ে আসার সময়, একজন ব্যক্তি দস্যুতা করে আসার সময় আবার রাস্তায় দ্রুত আসার সময় অ্যাক্সিডেন্ট করে আরেকজনকে মেরে ফেলেছে, তাহলে অপরাধ কি ভিন্ন ভিন্ন হয়ে গেল, একাধিক হয়ে গেল। তাহলে একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, একই ব্যক্তি যদি এই একাধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ করে, তাহলে অভিযোগ একাধিক হবে কিন্তু মামলা একটি করা যাবে, কারণ একই ব্যক্তি একই সময়ে হয়তোবা একাধিক অপরাধ করছে তাই। একক কার্য বা মিলিত কার্য বা সমন্বিত সমন্বিত কার্যের জন্য অভিযোগ একটি, মামলাও একটি করা যাবে। এই ধারা দণ্ডবিধির 71 ধারাকে প্রভাবিত করবে না। তো এগুলো যখন দেখবে যে একাধিক অপরাধ করেছে, তখন কি করা হবে? অভিযোগ বা চার্জ গঠন কয়টা করা হবে এবং মামলা কয়টা হবে, অভিযোগ কয়টি হবে এবং মামলা কয়টি হবে, এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে। 239, যে সকল ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে, মানে কাদেরকে একই মামলায় আসামি করা যাবে? একই কার্যের দ্বারা কৃত একই অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, অর্থাৎ এই যে একটু আগে উদাহরণ দিলাম, বিষ কিনে নিয়ে এসে আরেকজনকে দিল এবং সে খাইয়ে দিয়ে একজনকে হত্যা করলো, তাহলে এটা চেন অফ অ্যাকশন। এই কারণে ধারাবাহিক কাজ করেছে একটার পর একটা ব্যক্তি, তাই সবাইকে এই, যে ব্যক্তিকে হত্যা করলো সেই ব্যক্তির খুনের জন্য সবাইকে একই মামলায় অভিযুক্ত করে মামলা দায়ের করা যাবে। একই অপরাধ ও উক্ত অপরাধের সহায়তা বা চেষ্টা, মনে করেন একজন অপরাধ করলো আর একজন অপরাধে ওই যে টাকা দিয়ে সহযোগিতা করলো বা হয়তো বা উস্কানি বা প্ররোচনা দিয়ে সহযোগিতা করলো, সেক্ষেত্রে সহায়তাকারী বা যে অ্যাবিটর, আমরা পেনাল কোডে 107, 108 ধারাতে দেখেছি যে অ্যাবেটমেন্ট, অ্যাবেটর কি জিনিস। তো অ্যাবেটমেন্ট এবং অ্যাবেটর ওই যে অপরাধ করেছে তার সাথে একই মামলায় অভিযুক্ত হয়ে বিচারের সম্মুখীন হতে পারে। 12 মাসের মধ্যে কৃত যুক্তভাবে 234 ধারার যদি অপরাধ করে, 234 অলরেডি আমরা যেটা দেখলাম, সেক্ষেত্রেও কিন্তু একত্রে সবার বিচার করা যাবে। একই কার্যের দ্বারা কৃত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ, একই কার্যের দ্বারা কৃত বিভিন্ন অপরাধ, মানে কাজ একটা হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে, একটা কাজ হয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন অপরাধ হয়েছে। মনে করেন যে দুইজন ব্যক্তি ঝগড়া করছে এবং তৃতীয় ব্যক্তি এসে প্রথম ব্যক্তির হাতে একটা অস্ত্র তুলে দিল এবং ওই অস্ত্র দিলে, ওই অস্ত্র দিয়ে একজন একজনকে খুন করে ফেললো। আপনারা একটু 38 ধারা দেখে নেবেন এই জায়গায়, এখানে ঘ আছে তো ঘয়ের পাশে লিখে নেন পেনাল কোড 38 ধারা। পেনাল কোডের 38 ধারায় দেখবেন একটা উদাহরণ আছে যে দুইজন ঝগড়া করছে আর পাশে দিয়ে একজন যেতে গিয়ে তার একজনের হাতে চাকু তুলে দিল, ওই চাকু দিয়ে আরেকজনকে খুন করে ফেললো। তাহলে যে ডিরেক্ট খুন করলো সে কালপেবল হোমিসাইডের জন্য কি হবে? অপরাধী হবে। এবং যে চাকু তুলে দিল সে খুনের জন্য বা খুনে প্ররোচনার জন্য কি হবে? বা সহযোগিতার জন্য অপরাধী হবে। অর্থাৎ ঘটনা কিন্তু ঘটেছে, একজন ব্যক্তি মারা গেছে, এটাই হচ্ছে ঘটনা, একজন ব্যক্তি মারা গেছে এটাই ঘটনা, একজন ব্যক্তির মৃত্যু হয়েছে এটাই ঘটনা। কিন্তু এই অপরাধ সংগঠনের জন্য যে দুইজন ব্যক্তি ছিল, একজন চাকু দিল, সেই খুনের সহযোগিতার জন্য অপরাধী হবে এবং অপর ব্যক্তি কালপেবল হোমিসাইডের জন্য সহযোগ, মানে অপরাধী হবে। কেন কালপেবল হোমিসাইড? কারণ সে রাগারাগির মাথায়, মানে সাডেন প্রভোকেশনের কারণে সে এই অস্ত্রটা চালিয়ে দিয়েছে। 38 ধারার উদাহরণটা পড়লে এই ঘ নম্বরটা বুঝতে পারবেন আরো ভালো। তার মানে একটা আউটপুট, মানে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার পেছনে বিভিন্ন অপরাধ থাকতে পারে, তাই বিভিন্ন ধারায় অপরাধী হতে পারে। তো সবাইকে একটা মামলায় বিচার করা যাবে একত্রে। চুরি, বলপূর্বক গ্রহণ, অপরাধমূলক আত্মসাৎ সম্পর্কিত সম্পত্তির বিষয়ে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গ, মনে করেন একজন ব্যক্তি চুরি করলো, আরেকজন ব্যক্তি ওই চুরিকৃত মাল হয়তো বা গ্রহণ করেছে, বা একজন ব্যক্তি কোনো সম্পত্তি আত্মসাৎ করেছে। এইভাবে একটা সম্পদ, মনে করেন একটা স্বর্ণের গলার হার চুরি হয়েছে, তো একজন চুরি করেছে, ওই চোরের কাছ থেকে আরেকজন হয়তো বা বলপূর্বক আদায় করেছে। তারপরে কোনো পর্যায়ে ওই সম্পত্তিটা বিক্রয় করতে গেছে, ওই সম্পত্তিটা একজন স্বর্ণকার নিয়ে হয়তো বা আত্মসাৎ করেছে, টাকা দেয়নি। এই ধরনের যে ঘটনা ঘটেছে, ওই একটা চুরিকৃত স্বর্ণের হারকে নিয়ে কেন্দ্র করে ঘটনা ঘটলো। তো এই যে স্বর্ণের হারটা মালিকের কাছ থেকে বের হওয়ার পর থেকে স্বর্ণের হারটা যে দিক দিয়ে যাচ্ছে যাত্রাপথে, যতগুলো মানুষের টাচে আসছে, যারা অবৈধভাবে এটা গ্রহণ করছে বা আত্মসাৎ করছে বা যাই করুক না কেন, ওই হার সম্পর্কিত যে ব্যক্তিরা অপরাধ করছে, তো সবাই ওই হারের সাথে অপরাধের জন্য জড়িত এবং সবাইকে একটি মামলায় অপরাধী করে
অভিযুক্ত করা যাবে এবং সবাইকে একসাথে বিচার করা যাবে। ধারা 411, 411 বলতে যার কাছে চুরিকৃত মাল পাওয়া যায়, মানে চোরাই মাল দখলে রাখার সাজা। তারপর 414 মতে অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত হয়। 414টা দেখে নেবেন। 414 সম্ভবত যারা চোরাই মালের ব্যবসা করে তাদেরকে বোঝায়। তো যারা ব্যবসা করবে তারাই তো চোরাই মাল রাখবে, তাই না? তার মানে একই হলো। তো চোরাই মাল যার কাছে থাকবে সে নিজে ব্যবহারের জন্য চোরাই মাল রেখেছে না সেটার ব্যবসা করে সেটা ম্যাটার না, তার কাছে চোরাই মাল পাওয়া গেছে, তার মানে এই ধরনের যারা ব্যক্তিবর্গ আছে যারা এগুলোর সাথে জড়িত একাধিক ব্যক্তি হলেও তাদেরকে একসাথে বিচার করা যাবে। আমরা পড়ছি একত্রে কাদেরকে বিচার করা যাবে, যেটা 239 ধারার বক্তব্য। জাল মুদ্রা মানে জাল টাকা, যেটা 12 অধ্যায় বলা আছে, পেনাল কোডের 12 অধ্যায় সংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিবর্গ একজন জাল টাকা তৈরি করে। একজন তো তৈরি করতে পারে না, মনে করেন 4-5 জন মিলে জাল টাকা তৈরি করে এবং এই টাকাটা আবার মার্কেটে ছড়িয়ে দেওয়ার জন্য আবার নেটওয়ার্ক থাকে তাদের, এবং গাড়িতে করে কেউ আবার নিয়ে যায়। তো এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের পুরো যে সিন্ডিকেট বা এই এখানে কি বলবো, যারা আইনের চক্রের সাথে জড়িত থাকে, একটা সংঘবদ্ধ চক্র। তো এই সংঘবদ্ধ চক্রের সাথে যদি 50 জনও জড়িত থাকে, এই 50 জনকেই একই মামলায় অভিযুক্ত করে বিচার করা যাবে। এই কারণে 2-4 জন ধরা পড়লে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে তাদের থেকে তথ্য বের করা হয় যায়, আপনাদের সাথে এই অপরাধে আর কে কে জড়িত আছেন তথ্য দেন। তখন তাদের থেকে তথ্য নিয়ে পুরো গ্যাংকে জড়িত করে এবং একটা মামলাতে চার্জশিটে প্রথমে মামলা করা হলো মনে করেন 5 জন, সাথে অজ্ঞাতনামা থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু চার্জশিট করতে গিয়ে হয়তো বা 50 জনের নাম চলে আসতে পারে, পুরো গ্যাংয়ের নাম। তো পুরো গ্যাংয়ের নাম যদি চলে আসে তখন কি একাধিক মামলা দেওয়ার দরকার আছে? দরকার নাই, একটা মামলাতেই সবাইকে বিচার করা যাবে। এই কারণে দেখবেন যে কোনো কোনো মামলায় কিন্তু শতাধিক আসামি থাকে। খুবই গুরুত্বপূর্ণ সেকশন এগুলো। 241 এটা আরো গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার প্রশ্ন আসে এবং বাস্তবে খুব কাজে লাগে। 241 অব্যাহতি বা ডিসচার্জ। ডিসচার্জ শব্দটা থাকবে অনেক, যারা 2-3টা মামলার আসামি তারা এগুলো বোঝে যে স্যার আমার ডিসচার্জের দরখাস্ত দিয়ে দেন, চার্জের সময় ডিসচার্জের দরখাস্ত দেন, যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে তো মামলা থেকে বেঁচে যাব। মানে আসামিরাও বুঝে যায় ডিসচার্জ কি জিনিস। তো অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে, মানে চার্জ গঠনের সময় আসামি পক্ষ ডিসচার্জের প্রার্থনা করতে পারে, মানে চার্জ গঠন করার দরকার নাই, চার্জ গঠন না করে আসামিকে অব্যাহতি দেওয়া হোক। তাহলে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে আসামিকে অব্যাহতি দেওয়া যাবে। যেমন এই এই মাসের শেষের দিকে একটা মামলা আছে, সম্ভবত 4,80,000 টাকার মামলা একটা। তো এই মামলায় আমি আসামি পক্ষ আছি। খুব সহজেই মানে কন্টেস্টে জামিন পেয়ে গেছি, সহজে বলতে কি ভালো পরিশ্রম করা লেগেছে, অনেক স্টাডি করতে হয়েছে, 200 পেজের মতন কাগজপত্র পড়তে হয়েছে। একটা এনজিওতে চাকরি করতেন, তাকে ফাঁসানো হয়েছে। তো জামিন পেয়ে গেলাম, স্থায়ী জামিনই দিয়ে দেওয়া হয়েছে। এখন ওই মামলায় আমরা তাকে ডিসচার্জের দরখাস্ত দিব এই মাসের শেষের দিকে। আশা করি ডিসচার্জও হয়ে যাবে, কারণ যারা বাদী পক্ষ এনজিও পক্ষ যারা মামলা করেছে মামলার মধ্যে অনেক কি আছে, দুর্বলতা আছে অনেক। কি আছে, মনে করেন যে লিখেছে এত তারিখে এত টাকা আসে, মানে ওই এনজিও টাকা কালেকশন করে ফিল্ডম্যান, মানে টাকা কালেকশন করেছে, এত তারিখে এত টাকা কালেকশন করেছে, এইভাবে একটা লিস্ট দিয়েছে। এই লিস্টের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে এবং টাকার যোগফল করলে মিলে না। আবার দেখা যাচ্ছে যে অফিসের সময় শুক্রবারে অফিস করেছে এরকমও আপনার ডেট দিয়ে রেখেছে, মানে ব্যাকডেটের বিভিন্ন তারিখের হিসাব দেখেছে। যখন হিসাব বানানো হয় ফেব্রিকেটেড ডকুমেন্ট, মানে মিথ্যা দলিল যখন তৈরি করা হয় তখন ভুল ভ্রান্তি হতে পারে। তো আমি খুঁজে বের করলাম যে শুক্রবারেও একটা তারিখ আছে 2022 সালের। তা আমি সেটা সুন্দর করে নোট করে রাখছি। তো এগুলো আমরা দরখাস্ত করে আমি সাথে আরেকজন অ্যাডভোকেটকে নিয়ে হিয়ারিং করবো, আশা করি আমার আসামি ডিসচার্জ হয়ে যাবে। তো ডিসচার্জের দরখাস্ত তখনই দেওয়া উচিত যখন মামলায় যথেষ্ট দুর্বলতা আছে, তার মানে অভিযোগ ভিত্তিহীন প্রতীয়মান হলে, আদালতের কাছে প্রতীয়মান হলে এবং আদালতকে কনভিন্স করতে পারলে আদালত আসামিকে অব্যাহতি দিয়ে দিবে, মানে ডিসচার্জ হয়ে যাবে। তখন মামলা সেখানে কি হয়ে যাবে, আসামি মুক্তি পেয়ে যাবে এবং এই মামলা তখন শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, ডিসচার্জ দিলে ডিসচার্জের বিরুদ্ধে কিন্তু আবার বাদী পক্ষ কি করতে পারবে, রিভিশন করতে পারবে, সেটা ভিন্ন জিনিস। 242 অভিযোগ গঠন। মনে করেন ডিসচার্জের দরখাস্ত দিক আর না দিক, অভিযোগ গঠনের দিন অভিযোগ তো গঠন হবেই।
ডিসচার্জের দরখাস্ত দিলে ডিসচার্জ না হলে অভিযোগ গঠন হবে, আর ডিসচার্জের দরখাস্ত না দিলেও অভিযোগ গঠন হবে। ইংরেজিতে বলা হচ্ছে ফ্রেমিং অফ চার্জ। সিভিল মামলাতে যেটাকে বলে ইস্যু গঠন সেটাকেই এখানে বলা হচ্ছে ফ্রেমিং অফ চার্জ বা অভিযোগ গঠন বা চার্জ গঠন। চার্জ গঠনের সময় অব্যাহতি বা ডিসচার্জের আবেদন দেওয়া যাবে, অলরেডি আমি বলে দিয়েছি, এখানে আরো স্পষ্ট করে দিলাম। অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হলে, মানে এর আগে অপরাধ না করলে অব্যাহতি, আর অপরাধ করেছে তাহলে তো চার্জ গঠন করতে হবে। আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ বা চার্জ গঠন, মানে লিখিত অভিযোগ আর চার্জ একই কথা, গঠন করতে হবে এবং আসামিকে জিজ্ঞাসা করতে হবে দোষী না নির্দোষ। এটা জিজ্ঞাসা করতে হবে আসামিকে। আসামি যদি বললে যে নির্দোষ, তাহলে মামলার চার্জ গঠন হবে এবং পরবর্তী ধার্য তারিখ সাক্ষ্য গ্রহণের জন্য হবে, যেটাকে বিচার বা ট্রায়াল বলে। আর যদি আসামি বলে আমি দোষী, অপরাধ স্বীকার করে নাই, তাহলে ওই অপরাধ স্বীকারের ভিত্তিতে আসামিকে কি দিতে পারে, সাজা দিয়ে দিতে পারে, অথবা আসামিকে আপনার প্রবেশনে দিতে পারে। প্রবেশন হচ্ছে কিছু শর্ত দিয়ে দিল যে কিছু ভালো ভালো কাজ করতে হবে, এ ধরনের অপরাধ করা যাবে না, আর এই ধরনের, সেটাকে প্রবেশন। জেলও হবে না, ফাইনও হবে না, অথবা শুধু ফাইন দিয়েও মামলা শেষ হয়ে যেতে পারে। যেমন জুয়া, যে জুয়ার মামলা যেগুলো হয়, জুয়ার মামলায় 300-400 টাকা ফাইন হয় অনেক সময়। তখন আমরা দোষ স্বীকার করতে বলি, দোষ স্বীকার করলেই হয়তো বা 400-500 টাকা ফাইন করে দিল, ওই ফাইনের টাকা দিয়ে দিলেই সেই দিনই মামলা শেষ। 243 অভিযোগের সত্যতা স্বীকারের পর দণ্ড, অলরেডি যেটা বলে দিয়েছি আমি। দোষী বললে কি হবে, যথাসম্ভব আসামির ব্যবহৃত শব্দে স্বীকৃতি লিপিবদ্ধ, মানে আসামি যে শব্দে, মানে আসামি যে ভাষায়, সে চলিত ভাষায় বলুক, সাধু ভাষায় বলুক, ইংরেজিতে বলুক, ফার্সিতে বলুক বা আঞ্চলিক ভাষায় বলুক না কেন, তার ভাষাতেই তার স্বীকৃতি লিপিবদ্ধ করতে হবে। সে কি ল্যাঙ্গুয়েজে দোষ স্বীকার করলো সেটা। কেন দণ্ডিত হবে না সে মর্মে কারণ দর্শাতে সুযোগ দেন। তখন আসামিকে বলবে আপনি যে দোষ স্বীকার করলেন, এখন তো আপনাকে কনভিক্টেড করা হবে, আপনাকে এখন সাজা দেওয়া হবে, দণ্ড দেওয়া হবে। বলেন আপনাকে কেন দণ্ড দেব না, আপনি তো অপরাধ করেছেন, তাহলে কেন আপনাকে দণ্ড দেব না বলেন। আপনারা দেখবেন যে ডেইলি ইস্যুস বলে একটা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে, সেখানে কিন্তু নিয়মিত ভিডিও আসে। এক ভদ্রলোক আমাদের রাজশাহীর বাগমারার মানে উনি ভোক্তা অধিকারের একজন অফিসার। তো উনি কিন্তু মাঠে যান এবং অভিযান পরিচালনা করেন যে কোনো এক্সপায়ারি ডেট যুক্ত কোনো পণ্য বিক্রয় করছে কিনা, বা কোনো অবৈধ পণ্য বা ভেজাল পণ্য বিক্রয় করছে কিনা, অতিরিক্ত দামে বিক্রয় করছে না কিনা। তো এগুলো যখন দেখে যে কেউ দোষ স্বীকার করছে, যেমন যে আপনি দোষ স্বীকার করলেন, এখন আপনাকে কেন জরিমানা করা হবে না, ফাইন করা হবে না বলেন, তখন তাকে তার পক্ষে বলার সুযোগ দেওয়া হয়। অনেকেই পক্ষে বলে বা বলে না, বলে কারণ দর্শালে, অর্থাৎ আসামি যদি কোনো ব্যাখ্যা দেয় তো দিল, যদি না দেয়, ব্যাখ্যা কি ব্যাখ্যা দিতে পারে, আসামি বলতে পারে স্যার আমি দোষ স্বীকার করলাম ঠিক আছে, কিন্তু এইটা আমার কি রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমি ব্যবহার করেছি। তার মানে এই ব্যক্তি আমার হাতে খুন হয়েছে কিংবা এই ব্যক্তি আমার হাতে আহত হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু আমি এটা ইচ্ছাকৃতভাবে আহত করিনি, এটা আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অথবা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, এই ব্যাখ্যা দিতে পারে। এটা কারণ দর্শানোর মধ্যে সুযোগ তৈরি হবে। মানে কারণ যদি না দর্শায় অথবা কারণ দর্শাতে ব্যর্থ হয়, তাহলে তো ম্যাজিস্ট্রেট তাকে কি করবে, অবশ্যই সাজা দিবে। আর যদি কারণ দর্শায়, তাহলে তাকে আবার প্রমাণ করতে বলবে যে এটা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, আপনি প্রমাণ করেন। তখন আবার প্রমাণের জন্য সাক্ষ্য শুরু হবে। 244, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দোষ স্বীকার করে না, নির্দোষ বলে, তখন মামলার চার্জ গঠন হয়, বিচার শুরু হয়। 244, দোষ স্বীকার না করা হলে, অর্থাৎ নির্দোষ বললে কি হবে সেটাও খুব স্পষ্ট ভাবে বলা আছে। ফরিয়াদি বা বাদীদের বক্তব্য শ্রবণ যদি থাকে, নালিশের ক্ষেত্রে আদালত এটি শ্রবণ করতে বাধ্য নয়। নালিশবর্তী সিআর মামলার ক্ষেত্রে বলা হচ্ছে বাদী ও আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামি বক্তব্য শ্রবণ ও আত্মপক্ষ সমর্থনে প্রদত্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ। তার মানে এই মামলাটা সাক্ষী শুরু হবে, বাদী পক্ষ আগে সাক্ষী দিবে, বাদী পক্ষের সাক্ষীদের আসামি পক্ষ জেরা করবে, তারপরে আত্মপক্ষ সমর্থনের জন্য আসামি পক্ষ যদি কোনো বক্তব্য থাকে, যেটা সাফাই সাক্ষী বলা হয়, সেটা দিতে পারে। কোনো দলিল বা বস্তু দাখিলের জন্য সাক্ষীর প্রতি সমন জারি করা যেতে পারে। কোনো সাক্ষী নিজ থেকে আসছে না, এখন কোনো পক্ষ বললো যে একটা দলিল আছে, এই মামলার খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ,
যেটা অমুক ব্যক্তির কাছে আছে, তাহলে তাকে কি করা যেতে পারে? বাদীর খরচায় প্রসেস দিতে পারে। এখানে বাদীর খরচার কারণে বাদী যেহেতু মামলা প্রমাণের দায়িত্ব, আমরা সাক্ষ্য আইনের 101 ধারা থেকে 114 ধারা যখন পড়বো তখন বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়িত্ব কার এটা জানতে পারবো। তো সাধারণত বাদীরই প্রমাণ করতে হয়। আসামি মুখ বন্ধ করে থাকলেও আসামির খুব একটা যায় আসে না। বাদীকে প্রমাণ করতে হবে যে আসামি অপরাধী। বাদী যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে আসামি খালাস পেয়ে যাবে। আসামিকে প্রমাণ করতে হয় না যে আমি নির্দোষ, বাদীকে প্রমাণ করতে হয় সে দোষী। আমরা যখন সাক্ষ্য আইন পড়বো 3টা সিচুয়েশন তৈরি হয় একটা মামলায়। মামলার ফলাফল 3 প্রকার হয়। এক, মামলা প্রমাণিত হবে সন্দেহাতীত ভাবে, এবং এই ক্ষেত্রে শুধুমাত্র আসামি সাজা হবে। আর দ্বিতীয়ত, মামলা মিথ্যা প্রমাণ হবে, তখন আসামি খালাস পেয়ে যাবে। অথবা মামলা সত্যও না মিথ্যাও না, মানে কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না, তখনও আসামিদেরকে খালাস দিতে হবে, কারণ এটা ডাউট তৈরি হয় যে আসলে ঘটনা সত্যি কিনা। আর বেনিফিট অফ ডাউট, মানে সন্দেহের যে সুবিধা সেটা আসামি পাবে। তাই দুই ক্ষেত্রে আসামি খালাস পেয়ে যাবে। তো এখানে প্রসেস ফি জমা দিলে সাক্ষীর প্রতি সমন যাবে। এটা সিভিল ক্রিমিনাল উভয় মামলায় সাক্ষীকে সমন দেওয়া যায়। এরপরে সাক্ষ্য প্রমাণ হয়ে গেল। প্রমাণের পর যদি দেখে 245 ধারায় খালাস বা অ্যাকুইটাল, খালাসের ইংরেজি অ্যাকুইটাল, এই ইংরেজি শব্দগুলো মনে রাখবেন। অব্যাহতির ইংলিশ হচ্ছে ডিসচার্জ, খালাসের ইংলিশ হচ্ছে অ্যাকুইটাল। 244 ধারায় সাক্ষ্য গ্রহণ পূর্বক আসামি নির্দোষ মর্মে প্রতীয়মান হলে আসামিকে খালাস দিতে হবে। আর শাস্তি 349 ধারায় কার্যক্রম গৃহীত না হলে ও আসামি দোষী সাব্যস্ত হলে, অর্থাৎ আসামি যদি সাবাই সাক্ষী দিয়ে পরবর্তী স্টেজে যদি না যায়, সেই ক্ষেত্রে আইনানুগ দণ্ডাদেশ, অর্থাৎ আসামি এখানে সাজা পাবে, কনভিক্টেড হবে। এখানে যতটুকু আমরা সাক্ষ্য প্রমাণের বিষয়ে জানতে পাচ্ছি, এটা একটা সিম্পল প্রসিডিউর সম্পর্কে বলা হচ্ছে। এটা ডিটেলস কিভাবে সাক্ষী নেওয়া হয়, কোন পক্ষ আগে সাক্ষী দিবে, জেরা, জবানবন্দি, তারপরে ক্রস এক্সামিনেশন, ফার্দার ক্রস এক্সামিনেশন, তারপরে রি এক্সামিনেশন, এই জিনিসগুলো আমরা সাক্ষ্য আইনের 137, 38 এই ধারাগুলোতে জানতে পারবো। তবে এই যে এখানে সাক্ষ্য গ্রহণ বা খালাস বা ডিসচার্জ, এগুলো সবগুলো ম্যাজিস্ট্রেট কোর্টে যদি মামলা বিচার হয়, ম্যাজিস্ট্রেট কোর্টের আমরা বিধান পড়ছি। আমরা 190 ধারা শুরু করেছিলাম না, ম্যাজিস্ট্রেট কিভাবে মামলা বলে নাই 3 প্রকারে। তো এই যে ম্যাজিস্ট্রেট কোর্টেরই কিন্তু আমরা বিধান পড়ছি। আমরা কিছুক্ষণ পরে কিন্তু শুরু করব, না এই যে 349 যে ধারা কথা বলা হচ্ছে, এটা দণ্ডবিধি না, এই সিআরপিসির অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 349 ধারার কার্যক্রম। ধারার কার্যক্রম, যখন কার্যক্রম বলা হবে তখন প্রসিডিউর বোঝাচ্ছে। তার মানে কার্যক্রম বলতে প্রসিডিউর বা পদ্ধতি। তো পদ্ধতিগত আইন তো এইটা, দণ্ডবিধি তো পদ্ধতিগত আইন না। আর পদ্ধতিগত, যখন দণ্ডবিধির কোনো ধারা থাকবে তখন সাধারণত দণ্ডবিধি আমি উল্লেখ করেই দিব। এখানে তো দণ্ডবিধি উল্লেখ করিনি ভাই। আচ্ছা, তাহলে এই যে বিধানগুলো আমরা দেখলাম, ডিসচার্জ 241 ধারা মতে ডিসচার্জ ম্যাজিস্ট্রেট কোর্টে দরখাস্ত করতে হয়। অভিযোগ গঠন 242 ম্যাজিস্ট্রেট কোর্ট, এগুলো সব ম্যাজিস্ট্রেট কোর্টের বিধান। তাহলে দায়রা জজ বা অন্যান্য যে দায়রা জজ, অন্যান্য বিশেষ দায়রা জজ মানে ট্রাইব্যুনালের যে জজ সাহেব গুলো আছেন, তাদের বিধানও আছে, সেটা একটু পরে আমরা পড়বো। 265 থেকে শুরু হবে সেগুলো। 247, এখানে একটা স্টার দেওয়া আছে। তার মানে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নালিশকারী বা ফরিয়াদি বা বাদীর অনুপস্থিতি মামলা খারিজ পূর্বক আসামিকে খালাস দিতে পারেন, শুনানির জন্য মুলতবি পূর্বক দিন ধার্য করতে পারবেন। অর্থাৎ যেদিন সাক্ষী শুরু হবে বা বিশেষ ধার্য তারিখে, বিশেষ করে সাক্ষীর দিন যদি বাদী পক্ষ না আসে, সিআর মামলা হলে সাধারণত মামলা কিন্তু আসামিকে খালাস দিবে এবং মামলা খারিজ করে দিবে। এটাই হয়, যে সাক্ষীর দিন যদি আসামি না আসে এবং টাইম পিটিশন না দেওয়া হয়, এবং বারবার যদি টাইম পিটিশনও দেওয়া হয়, তারপরেও কিন্তু আসামি খালাস পেয়ে যাবে এবং মামলা খারিজ হয়ে যাবে। আমি বেশ কয়েকটা মামলায় আসামিকে এভাবে খালাস করেছি। বাদী আসে না, 2-3 ডেট সাক্ষী দেয় না, দরখাস্ত দিয়ে দিয়েছি, অথবা মুখে বললেও, মুখে একটু কোর্টকে কনভিন্স করলেও যে স্যার দেখবেন কন্টিনিউয়াস 2-3 ডেট বাদী সাক্ষী দিচ্ছে না, আসে না, কোনো স্টেপ নেয় না, তাহলে মামলা খারিজ, আসামি খালাস। অথবা আদালত কি করতে পারে, যে ঠিক আছে ন্যায় বিচারের স্বার্থে আরেকটা ডেট দিলাম, আগামী ধার্য তারিখে যদি সাক্ষী না নিয়ে আসে তাহলে মামলা খারিজ। আদালত এভাবে বলে দেয় এবং অর্ডারে এইভাবে লেখা থাকে।
এটাই বলা হচ্ছে শুনানির জন্য মুলতবি পূর্বক দিন ধার্য করে দেবে। বাদী সরকারি কর্মচারী বা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলে অগ্রসর হবেন। অর্থাৎ সরকারি কর্মচারী যদি বাদী বা ফরিয়াদি হয়, বা তিনি ব্যক্তিগত হাজিরা থেকেও যে 205 ধারায় যদি অব্যাহতি পেয়ে থাকে, তাহলে মানে অগ্রসর হবেন। অগ্রসর হবেন মানে খালাস হবে না, আরো ধার্য তারিখ পড়বে। 248 ধারা, 248 ধারাও খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। 248 ধারায় অভিযোগ প্রত্যাহার মানে এখানে কমপ্লেন্ট উইথড্র করা যায়। এখানে অভিযোগ প্রত্যাহার, মনে রাখবেন সিআর মামলাই শুধুমাত্র প্রত্যাহার করা যায়, জিআর মামলা বা এনজিআর মামলা প্রত্যাহার করা যায় না। আবারও বলছি, সিআর মামলা যেটা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা হয়েছিল, সেই মামলাই বাদী যেহেতু দায়ের করেছিল, বাদী ইচ্ছা করলে যে কোনো স্টেপে গিয়ে মামলা প্রত্যাহার করে নিতে পারে। কিন্তু থানায় করা মামলা, সেটা সাধারণ ডায়েরির মাধ্যমে এনজিআর মামলা হোক, বা নন এফআইআর মামলা হোক, বা নন জিআর মামলা হোক, যেটাই বলি না কেন, অথবা জিআর মামলা হোক, যেটা থানায় উদ্ভব হয়েছে, এই মামলা কিন্তু কখনো প্রত্যাহার করা যায় না। এই মামলা কিন্তু সাক্ষী দিয়ে শেষ করতে হয়। এখন মামলা যদি আপোষ হয়ে যায়, ওই আপোষে কি বলছে এই বক্তব্যটা সাক্ষী আকারে লিপিবদ্ধ করার পরে আসামিকে খালাস দিতে হবে। কিন্তু আসামিকে কখনো কি করা যাবে না, মানে মামলা প্রত্যাহার করে আসামিকে অব্যাহতি দেওয়া যাবে না জিআর মামলার ক্ষেত্রে। তবে ডিসচার্জের বিধান যদি থাকে, ডিসচার্জের দরখাস্ত দিয়ে তখন করা যাবে। তার মানে মামলা আমি করেছি, আমি তুলে নিব, এটাকে মামলা প্রত্যাহার বা তুলে নেওয়া বলে। তো মামলা তুলতে পারবে না সিআর ছাড়া। তাহলে আপনারা ব্র্যাকেটে লিখে নেন, শুধুমাত্র সিআর মামলা প্রত্যাহার করা যায় বা তুলে নেওয়া যায়, উইথড্র করা যায়। চূড়ান্ত আদেশ বা রায়ের পূর্ব পর্যন্ত, রায়ের রায় দিয়ে দিলে তো আর মামলা তুলে লাভ কি, তোলার আর দরকারই নাই। চূড়ান্ত আদেশ বা রায়ের পূর্ব পর্যন্ত ম্যাজিস্ট্রেটের সন্তুষ্টি সাপেক্ষে, এখানে ম্যাজিস্ট্রেট উল্লেখ করা আছে, তার মানে ম্যাজিস্ট্রেট কোর্টের বিধানই আমরা পড়ছি। অভিযোগ প্রত্যাহার করা যাবে যদি অভিযোগ প্রত্যাহার হয়, অভিযোগ প্রত্যাহার হলে আসামি খালাস পাবে। মনে রাখবেন, অভিযোগ প্রত্যাহার হলে আসামি সবসময় খালাস পাবে। যদি 248 ধারা মতে অভিযোগ প্রত্যাহার করা হয়, যে কোনো পর্যায়ে অভিযোগ প্রত্যাহার হলে আসামি খালাস পাবে। অনেক সময় দেখবেন মামলা প্রত্যাহার হলে, বিশেষ করে যৌতুকের মামলা প্রত্যাহার হয়, হয়তোবা স্বামী স্ত্রীর মিল হয়ে গেছে, তারা সংসার করছে, তাই মামলা প্রত্যাহার হয়ে গেল, তখন বলবে 248 ধারা মতে অভিযোগ প্রত্যাহার, আসামি খালাস। কজ লিস্টে লেখা থাকে এইভাবে, দেখবেন লাল কালি দিয়ে। হ্যাঁ মাহবুব ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি এই যে সিআর বা যৌতুকের মামলা যেটা বললেন, যদি বিবাদী অনুপস্থিত থাকে সেক্ষেত্রে বিবাদী প্রত্যাহার করতে তো কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা নাই। বিবাদী যদি অনুপস্থিত থাকে, বিবাদী অনুপস্থিত থাকলেও মামলা সেদিন প্রত্যাহার হয়। অধিকাংশ যৌতুকের মামলায় বিবাদী প্রত্যাহারের দিন অনেক সময় আসেই না। জি স্যার, মানে মানে মামলাটা আপ- আমার কাছে, মানে আমার রেফারেন্সে একটা মামলা আছে আর কি, রায়ের পর্যায়ে আছে, এখন একটু হ্যাঁ, সমাধাতার সম্ভাবনা আছে, তবে আসামি বিদেশ। হ্যাঁ, আসামিকে লাগবে না। আসামি টাইম লাগবে না। পিটিশন দিয়ে দিবেন, টাইম পিটিশন না দিলে তো আবার ওয়ারেন্ট হয়ে থাকবে। জি। আসামি বিদেশে আছে বলে টাইম পিটিশন দিবেন, আর বাদী প্রত্যাহার করবে। বাদী হয়তো বা আপোষ হবে, টাকা পয়সা নিয়ে আপোষ হতে পারে, বা যেভাবে হোক টাকা পয়সা দিয়ে আর আপোষ হলে এটা কি, মানে বাদী কি চাইলে মামলাটা কি স্টে করে রাখতে পারবো? মানে হ্যাঁ, বাদী চাইলে এখানে মামলা স্টে বলতে দিনের পর দিন ডেট পড়বে। বাদী চাইলে যে স্যার আরো 2-3টা ডেট আমি দেখবো, ডেট পড়বে, চাইলেই পারবে। জি। এবং এরপরে সাক্ষী, বাদী যদি মানে রায়ের পূর্বে, এখন যদি বাদী কয়েক ডেট যদি মানে অনুপস্থিত থাকে এবং সময়ও না চায়, এক্ষেত্রে কি হইতে পারে স্যার? মামলা মামলা খারিজ খারিজ হয়ে হয়ে যাবে? যাবে। খারিজ হয়ে যাবে, বাদী চাইলে প্রত্যাহার হবে না, হাইকোর্ট থেকে প্রত্যাহার করে মানে সরি, বাদী চাইলে স্টে হবে না, হাইকোর্টে আবেদন করে স্টে করাতে হবে। না বুঝতে ও পেরেছেন? মানে আর নাইলে সময় চাইয়া চাইয়া নিতে হইব? হ্যাঁ, সমাচার মানে মামলা চালু রাখতে হবে, খারিজ হয়ে গেলে আবার খারিজের বিরুদ্ধে আপনার চলে যেতে হবে রিভিশনে, তখন আবার ঝামেলা। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ধারা 249, কোনো ফরিয়াদি মানে বাদী বা কমপ্লেনেন্ট না থাকলে, মানে আপনি যেটা বলছেন যদি না থাকে কার্যক্রম বন্ধ করার ক্ষমতা, মানে বাদী নাই, ফরিয়াদি নাই। জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমি আগে বলেছি সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। মানে প্রত্যাহারের মতোই যদি সিচুয়েশন হয়, বাদী নাই, সেক্ষেত্রে অভিযোগ বা এখানে অভিযোগ ব্যতীত, অর্থাৎ সিআর মামলা ব্যতীত অন্য কোনোভাবে দায়ের বা রজিতকৃত মামলায় কার্যক্রম বন্ধ করা যাবে না। তবে
সিআর মামলায় শুধুমাত্র বন্ধ করা যাবে। যেমন মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর ফার্স্ট ক্লাস মানে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এর পূর্ব অনুমতি ক্রমে যে কোনো ম্যাজিস্ট্রেট, তিনি আবার সেকেন্ড বা থার্ড ক্লাসে হতে পারেন, কারণ লিপিবদ্ধপূর্বক যে কোনো পর্যায়ে কার্যক্রম বন্ধ করতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলেন স্থগিত, স্থগিত এক জিনিস, কার্যক্রম বন্ধ এটাকে স্টপ লিখতে পারেন। এখানে লিখতে পারেন যে প্রসিডিউর স্টপ। যদি প্রসিডিউর স্টপ করা হয় তাহলে আসামি কিন্তু মুক্তি পাবে, মানে রিলিজ হবে। খালাস বা দণ্ড দেওয়া যাবে না এক্ষেত্রে, বা মানে অব্যাহতিও পাবে না। তার মানে যদি অভিযোগ প্রত্যাহার হয় তাহলে আসামি খালাস পাবে, যেমন আমরা 248-এ দেখলাম। আর 249-এ যদি অভিযোগ এর কার্যক্রম বন্ধ হয় সেক্ষেত্রে আসামি মুক্তি পাবে, মানে রিলিজ দেওয়া হবে তাকে, মামলা থেকে তাকে রিলিজ দেওয়া হবে। এই রিলিজ এর অর্থ সে অব্যাহতিও পেল না, খালাসও পেল না। রিলিজ বলতে মামলা এখন স্টপ আছে, মামলা যদি ভবিষ্যতে চালু হয় তাহলে সেই রিলিজ থেকে কিন্তু আবার মামলা, এই রিলিজের যে বিষয়টা আবার বাতিল হয়ে যেতে পারে। আসামি যদি জামিনে না থাকে তাহলে তাকে জামিন দিতে হবে এবং তাকে জেলখানা থেকে রিলিজ দিতে হবে। হ্যাঁ জুয়েল ভাই, স্যার টু বলেন। 94 স্টপ হলে স্যার এটা পুনরায় কিভাবে চালু হবে স্যার? টু ফর্টি যদি চালু নাইন করতে নাইনটি চাই। ফোর না, এখানে যে কারণে কার্যক্রম স্থগিত হলো, বা সরি জি কার্যক্রম স্যার। বন্ধ হলো, ওই ওই বিষয়টা যদি না থাকে তাহলে আদালতকে বলতে হবে স্যার এই কারণে বন্ধ হয়েছিল। এখন এ দেখেন ওপরে কি লেখা আছে, ওপরে কি লেখা আছে যে কোনো ফরিয়াদি বা কোন বাদী না থাকলে ফরিয়াদি? কার্যক্রম স্থগিত, মানে এখানে ফরিয়াদি বা বাদী নাই। মনে করেন জি আমি স্যার। একটা শেয়ার মামলা করেছি কিন্তু আমার বাদীর সাথে 2-3 ডেট হলে কথাবার্তা নেই, তার মোবাইল নাম্বার বন্ধ, সে হাওয়া হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কি করব? তো আদালতকে বলবো স্যার আমার এই যে বাদীর সাথে কি যোগাযোগ হচ্ছে না, তাহলে আপাতত কার্যক্রম বন্ধ করে রাখেন। বন্ধ করে রাখলে যখন আমার আবার বাদীর সাথে যোগাযোগ হবে তখন আমি আর নতুন আরেকটা দরখাস্ত দেবো কার্যক্রম চালুর জন্য। ওই সংশ্লিষ্ট কোর্টে স্যার? সংশ্লিষ্ট কোর্টেই, মামলা তো ওই কোর্টেই থাকবে, ওই কোর্টে দরখাস্ত করতে হবে স্যার? ওই কোর্টেই দরখাস্ত করতে হবে। ওই কোর্টে চালু করবে আবার স্যার? হ্যাঁ। জি স্যার, ক্লিয়ার স্যার। কোর্ট চালু করবে কিনা তার ইচ্ছাধীন ক্ষমতা, যদি চালু না করে সেটার বিরুদ্ধে রিভিশন করা যাবে, আর চালু করলে ভালো। মানে আবেদন করলেই যে আবেদন মঞ্জুর হবে তা তো নয়, তাই না? তা না স্যার। আমি মনে হচ্ছে আবেদন করলেই চালু হবে। না, কোনো কিছুই আবেদন করলেই চালু হয় না। অনেক সময় বেলেবল সেকশনেও বেল পাওয়া যায় না, এরকম কখনো দেখছেন? বাস্তবে বেলেবল সেকশনেও বেল পাইনি কো, এরকম দেখছেন আপনার লাইফে কখনো ঘটে? এরকম দেখিনি স্যার, বা হয়তো হয়েছে স্যার, কিন্তু আমি মানে মনে করেন আমার কোর্টে হয়নি কোনোদিন। বেলেবল সেকশন কোর্টে উঠে যদি খারাপ আচরণ করে আসামি তাহলে কি করতে পারে আদালত? আসামির বেল নামঞ্জুর করতে পারে, বলবে যে পারলে আপনি মিস কেসে জামিন নেন, আমি আপনাকে জামিন দিব না, বলতেই তো পারে, তাই না? জি স্যার। তো কোর্টের এখতিয়ার আছে স্যার। বেলেবল সেকশনে জামিন দিল না, আপনি কি করবেন? তার বিরুদ্ধে মিস কেসে যেতে হবে বাধ্য হয়ে। তাই বলে কি কোর্টের বিরুদ্ধে আপনি মামলা করবেন? করা না যাবে না। স্যার, তার কোর্টের মানে বিরুদ্ধে করা যাবে না। বেল মানে এখানে আপনি আবেদন করছেন, আর আবেদন কিন্তু নম্র ভদ্র এবং কন্টেম্প্ট অফ কোর্ট করা যাবে না। কোর্টকে যথেষ্ট সম্মান দিয়ে আপনি আইনজীবী হিসেবে এবং মক্কেলও সম্মান দিবে। এখন আপনি একটা প্রার্থনা করতে আসলেন কিন্তু কোর্টের সাথে খারাপ আচরণ করলেন, তাহলে কিন্তু বেলেবল সেকশনেও বেল না হতে পারে। আবার বেল নাও দিতে পারে কোর্ট। আদালতের কাছে যদি মনে হয় একে বেল দিলে এই এই আসামি কোর্টে আসবে না, পলাতক থাকবে, সেই ক্ষেত্রেও বেলেবল সেকশনে বেল নাও দিতে পারে আদালত। জি আবার যদি স্থানীয় জামিনদার না থাকে তাও নাও দিতে পারে। আবার বেল দেওয়ার পরে যদি বেল বন্ড না দেওয়া হয় তাহলে বেল আবার ক্যান্সেল তখন হয়ে যাবে। বেলটা ক্যান্সেল হয়ে যায় স্যার। আরো একটা ক্ষেত্রে বেলেবল সেকশনে জামিন নাও দিতে পারে, যেমন মনে করেন বেলেবল সেকশন জামিন নিয়ে চলে গেছে, 2-3 ডেট জি আসেনি, স্যার। তাকে নিয়মিত হাজির দিতে হতো কিন্তু সে 2 দিন ডেট আসেনি এবং কোনো স্টেপই নেয়নি উকিল, টাইম পিটিশনও জি দেয়নি, হয়তো বা একটা দিয়েছে, পরে 2-3 ডেট, দ্বিতীয় বা তৃতীয় ডেটে কি দেয়নি, টাইম পিটিশনও দেয়নি, মানে নো স্টেপ, নো স্টেপ বুঝেন তো, কোনো পদক্ষেপ নেয়নি। জি জি স্যার। বেলেবল সেকশনের বেল নিয়ে জামিনে মুক্ত হয়ে আসামি কি হয়ে গেছে, পলাতক হয়ে গেছে। পলাতক জি হয়ে স্যার। যাওয়ার পরে 3-4 ডেট পরে এসে আবার জামিন চাচ্ছে, আদালত
জামিন নাও দিতে পারে। যে আপনি একবার জি জামিন নিয়ে, জামিনযোগ্য ধারায় জামিন নিয়ে জামিনের শর্ত ভঙ্গ করেছেন, নিয়মিত হাজিরা দেননি, এই কারণে আপনাকে আর জামিন দেওয়া হবে না। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, জি স্যার। তো এই ক্ষেত্রেও কিন্তু বেলেবল সেকশনে জামিন না হতে পারে। এগুলো কিন্তু প্র্যাকটিসের খুব কাছের জিনিস, এগুলো অবজার্ভ করে শিখতে হয়। তো আমার নলেজে চলে আসলো বলে দিলাম। জি স্যার, ক্লিয়ার। 250, 250 খুবই ইন্টারেস্টিং একটা সেকশন। 250 থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, এবং 250 যে ব্যবহার করতে পারে আসামি পক্ষ, আমি কিন্তু 250 বেশ কয়েকবার ব্যবহার করেছি, এবং আমি আসামি পক্ষ হয়েও বাদী পক্ষকে সাজার সম্মুখীন করেছি। 250 হচ্ছে ব্যাকফায়ার করে। ব্যাকফায়ারটা কি? মনে করেন বন্দুকের যদি গুলি করা হয়, বন্দুকের গুলি কোন দিকে যাবে? সামনে যাবে। আর 250 দ্বারা হচ্ছে বন্দুকের গুলি করলে বন্দুকের গুলি পিছনে এসে যে গুলি করবে তাকেই লাগবে। এটা হচ্ছে ব্যাকফায়ার। 250-এর নিচে ব্যাকফায়ার শব্দটা লিখে রাখতে পারেন। মানে বন্দুকের গুলি পিছনে আসবে, যে গুলি করবে তাকেই লাগবে, মানে যে মামলা করবে সেই সাজা পাবে, মানে মামলার বাদী সাজা পাবে 250 ধারায়। মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর যদি অভিযোগ করে, সেক্ষেত্রে অভিযোগ পুলিশ বা ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত সংবাদের ভিত্তিতে রুজুকৃত মামলায়, তার মানে এখানে সিআর, জিআর, এনজিআর সকল মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো মামলার ক্ষেত্রে, থানাতেই করুক না আদালতেই করুক, এক বা একাধিক ব্যক্তি অভিযুক্ত হয়ে যে কোনো বা সকল আসামিকে অব্যাহতি বা খালাস পেলে, এক বা প্রত্যেক রেহাইপ্রাপ্ত আসামিকে অভিযোগকারী বাদী কেন ক্ষতিপূরণ দিবে না মর্মে বাদী উপস্থিত থাকলে ম্যাজিস্ট্রেট অবশ্যই কারণ দর্শাতে, অথবা অনুপস্থিত থাকলে কারণ দর্শানোর জন্য সমন জারি করবে। তাহলে 250-এর উপধারা একে যেটা বলা হচ্ছে বুঝে নেন। মনে করেন মামলা করেছে, মামলা করার পর মনে করেন 5 জন আসামি, 5 জন আসামির মধ্যে 5 জনই অব্যাহতি পেয়েছে অথবা 5 জনই খালাস পেয়েছে, অথবা 2 জন অব্যাহতি পেলো 2 জন খালাস পেলো, এরকম যদি হয়, সেক্ষেত্রে যারা যারা খালাস পেলো বা যারা যারা অব্যাহতি হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কেন আপনি ক্ষতিপূরণ দিবেন না? এই নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে কেন আপনি মামলা করেছেন? একজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে মামলা করলে সে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় না? তার সংসার জীবন সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে। সে জি ছাত্র স্যার। হলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে, মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে, সমাজে তার বিরুদ্ধে খারাপ নেতিবাচক প্রভাব পড়ে, সামাজিক ভাবে সে হই প্রতিপন্ন হতে পারে। তো ক্ষতিপূরণ দিতে কি করবে? আহ ফোকাস করবে যে কেন ক্ষতিপূরণ দিবেন না, সেটার জন্য কারণ দর্শান। অবশ্যই দিবে, এখানে অবশ্যই শব্দটা আছে, তার মানে ইংলিশে নিশ্চয়ই শ্যাল আছে, তার মানে এটা করতে আদালত বাধ্য। এবার সে যদি আদালতে উপস্থিত থাকে, ইনস্ট্যান্ট বলবে বাদীকে যে আপনি কারণ দর্শান, আজকেই আপনি জমা দেন। সে যদি টাইম পিটিশন দেয়, স্যার কারণ দর্শানোর জন্য আমাকে 7 দিন সময় দেন, 7 দিন সময় দিতে পারে, 7 দিন পরে কারণ দর্শানোর একটা লিখিত জবাব দিবে। অথবা সে যদি উপস্থিত না থাকে তাকে সমন দিবে, সমনে কারণ দর্শানোর বাদীকে সমন পাওয়ার পর সে কারণ দর্শানোর জন্য আসবে আদালতে। তাহলে পরের পয়েন্ট, অর্থাৎ দ্বিতীয় উপধারায় বলা হচ্ছে, উপধারা 2, অবশ্যই কারণ দর্শানো লিপিবদ্ধ করে, তার মানে কারণ দর্শালে সেটা আদালত লিপিবদ্ধ করবে কোথায়? অর্ডার শিটে, আদেশনামায়। এই মর্মে প্রতীয়মান হয় যে মামলাটি মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর, মানে কারণ দর্শালো কিন্তু আদালতের মন মতন কারণ দর্শানো হলো না। তার মানে বাদী যেটা বললো সেটা আদালতের পছন্দ হলো না, তার মানে মামলা আসলে মিথ্যা করেছিল, এখানে 2-3 জন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আদালত কি করবে? অনধিক 50,000 টাকা, এখানে স্টার দেওয়া আছে, তার মানে কি এই জায়গায় নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে, এখানে 50,000 টাকা করা হয়েছে, এখানে টাকার পরিমাণ কম ছিল, এখানে বৃদ্ধি করে 50,000 টাকা করা হয়েছে। আর ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস অর্থাৎ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 25,000 টাকা জরিমানা আসামিদের দিতে আদেশ দিবে। তার মানে এই জরিমানার পরিমাণ আগে কম ছিল, এখন বেড়েছে, 50,000 এবং 25,000 হয়েছে, আগে কম ছিল। দুয়ে কতে বলা হচ্ছে জরিমানা অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিতে হবে। এই 50,000 টাকা যদি না দেয় বা 25,000 না দেয়, তাহলে এটার জন্য ওই বাদীকে, যে মামলা করলো, যে মামলা করলো ওই মামলাকারীকেই কিন্তু, নালিশকারীকেই 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। খুব ইন্টারেস্টিং, তাই না? 2 খতে বলা হচ্ছে অনাদায়ে কারাদণ্ডের ক্ষেত্রে দণ্ডবিধি 78
দণ্ডবিধি 78-এ বলা হচ্ছে, মনে করেন যে 30 দিনের মধ্যে যদি 15 দিন কারাভোগ করে, আর বলে আমি 15 দিন তো কারাভোগ করলাম, তাহলে 15 দিনের জন্য 50,000-এর অর্ধেক মাফ করে দেন, 25,000, তাহলে বাকি 25,000 টাকা আমি দেব। তাহলে 50,000-এ 25,000 টাকা দিলে 15 দিন পরে ছেড়ে দিবে। এটাই বলা হচ্ছে পরিশোধে মুক্তি। এবং আর যদি মনে করেন একদিন জেল খাটার পরে যদি পরের দিনই বলে যে আমি ইওর অনার এই যে 50,000 টাকা আজকে জমা দিয়ে দিচ্ছি, আমরা বাদীকে ছেড়ে দেন, যদি বাদীর উকিল বলে, তাহলে ওই 50,000 টাকা নিয়ে পরের দিনই আসামি, মানে আসামি বলতে কি বাদী, যে জেল খাটছে তার নিজের মামলায়, সে মুক্তি পেয়ে যাবে। এটা 78 ধারা বক্তব্য, মানে পরিশোধ, টাকা পরিশোধ করলে কারাদণ্ড দেওয়ার পরেও মুক্তি পাবে। আর আনুপাতিক পরিশোধ বলতে ওই যে যদি 30 দিনের মধ্যে অর্ধেক টাকা দিলো আর অর্ধেক 15 দিন খাটলো, এরকম হতে পারে, মানে আনুপাতিক হারে। যেটা একটা 69 যে ধারা দণ্ডবিধির, 4-5টা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো আছে, প্রয়োজনে সেটা দেখে নেবেন। এখানে উল্লেখ করে দিয়েছি দণ্ডবিধির এই দুইটি ধারা, ধারাদ্বয় প্রযোজ্য হবে। দুইয়ের কথা বলা হচ্ছে বাদী বা সংবাদদাতা দেওয়ানি বা ফৌজদারি দায়ী হতে মুক্ত হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভিন্ন কালি ব্যবহার করি। বলা হচ্ছে বাদী বা সংবাদদাতা দেওয়ানি বা ফৌজদারি দায়ী হতে মুক্তি হবে না, এর অর্থ কি কে বলতে পারবেন? এর অর্থ হচ্ছে এই যে 250 ধারায় আদালত, ম্যাজিস্ট্রেট নিজেই যদি এই 50,000 টাকা জরিমানা করে, তারপরও 50,000 টাকা নেওয়ার পরও কি করতে পারবে? এই আসামি যে 50,000 টাকা পেলো, আসামি হ্যাঁ, যেটা বলছিলাম যে বাদী বা সংবাদদাতা দেওয়ানি বা ফৌজদারি দায়ী হতে মুক্ত হবে না। অর্থাৎ 250 ধারায় তাকে যে জরিমানা করা হবে 50,000 বা 25,000, সে জরিমানার টাকা দেওয়ার পরেও, বা সে টাকা না দিলে 30 দিনের যদি সে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে, তারপরেও যে আসামিরা যারা এই হয়রানির শিকার হলো, তারা কিন্তু এই 50,000 টাকা যথেষ্ট মনে না করলে, যে আমার যে ক্ষতি হয়েছে, আমার বিরুদ্ধে মামলা করেছে, 50,000 টাকা কিছুই না, আমি তার বিরুদ্ধে কি করব? মনে করেন যে মিস্টার এক্স নামে একজন মামলা করলো মিস্টার ওয়াই এর বিরুদ্ধে, ওয়াই খালাস পেয়ে গেলে, এবার ওয়াই যদি মনে করে 50,000 টাকা জরিমানা পাওয়ার পরেই 250 ধারায়, যে আমার এটা কিছুই না, আমার অন্তত 5 লাখ টাকার ক্ষতি করে ফেলেছে বা তারও বেশি, সেক্ষেত্রে সে কিন্তু দেওয়ানি মামলা করতে পারবে। কার বিরুদ্ধে? ওই এক্স এর বিরুদ্ধে, যে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। দেখবেন তামাদি আইন আমরা যখন পড়েছি, তার মধ্যে কিন্তু মিথ্যা ফৌজদারিতে সোপর্দ করার জন্য জরিমানা বা ক্ষতিপূরণের মামলা, তো ক্ষতিপূরণের মামলা অর্থাৎ সিভিল মামলা করা যাবে কার বিরুদ্ধে? ওই এই ক্রিমিনাল মামলা যে বাদী, ওই বাদীর বিরুদ্ধে, যদিও সে জরিমানা দিয়েছে, তারপরও যদি সেটা যথেষ্ট মনে না করে। অর্থাৎ এর পরেও দেওয়ানি মামলা করা যাবে তার বিরুদ্ধে, দেওয়ানি মামলাতে কোনো বাধা নাই। আবার বলছে ফৌজদারি দায় হতে মুক্তি হবে না, অর্থাৎ সে যদি এই 50,000 টাকা জরিমানা দেয় অথবা 30 দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে, এতেও যদি তার মন না ভরে, মানে যে খালাসপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সে কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু ক্রিমিনাল মামলা করতে পারবে। সেটা কত ধারায়? সেটা হচ্ছে পেনাল কোডের 11 ধারায়। আপনারা লিখে ফেলতে পারেন এখানে, যে দেওয়ানির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা, আর ফৌজদারি বলতে এখানে পেনাল কোডের 211 ধারায় মামলা করা যাবে। 211 ধারায় যদি মামলা করে, তাহলে যে যে ধারায় মামলা হয়েছে ঠিক উল্টো ওই একই ধারায় মামলা হয়। সেটা একটু এক্সেপশনাল প্রসিডিউর। 211 ধারায় মামলা করে কিন্তু প্রমাণ করাটা যদিও টাফ, এই কারণে অনেকে এই মামলা করতে চায় না, তবে করা উচিত যদি আসলে এরকম সিচুয়েশন তৈরি হয়। 211 ধারায় দেখবেন যে সম্ভবত সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড আছে। একই বিষয়ে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ দেওয়ার সময় অত্র ধারার ক্ষতিপূরণ বিবেচনা করতে হবে। মনে করেন সে ক্ষতিপূরণের মামলা করলো, 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইলো, আদালত যদি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে যায়, তো রায় দেওয়ার সময় এই যে যে মামলা থেকে ঘটনাটা উৎপত্তি হয়েছে, যে আমাকে এত নম্বর ফৌজদারি সিআর মামলা 250, মনে করেন একটা সিআর মামলা থেকে যে ঘটনার উৎপত্তি, এই সিআর মামলায় বা এই ফৌজদারি মামলায়, এই ক্রিমিনাল কেসে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, তাহলে ওই কেসে যদি 250 ধারায় 50,000 টাকা জরিমানা অলরেডি পেয়ে থাকে, তাহলে সিভিল মামলাতে বিবেচনা করতে হবে, মানে ওই যে 250 ধারায় 50,000 টাকা পেয়েছে, এই 50,000 টাকা মাইনাস করে হিসাব করবে। এটা বোঝা গেল কিনা বলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট।
কে বুঝতে পারেননি? কেউ যদি বুঝতে না পারেন বলেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। দেওয়ান ভাই, বোঝা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে। স্যার, পয়েন্টটা আরেকটু বলেন স্যার, আমি এতটুকু বুঝতে। যেটা বলা হচ্ছে যে ক্ষতিপূরণের মামলা করলো সিভিল কোর্টে, সিভিল কোর্ট তো রায় দিবে, তাই না? হুম, হুম। তো সিভিল কোর্ট রায় দেওয়ার সময় যদি এই 250 ধারা এইদিকে যদি আগে থেকে 50,000 পেয়ে থাকে, তো ওইদিকে একটু এটা বিবেচনা করবে। অর্থাৎ যেহেতু আপনি আগে 50,000 পেয়েছেন, তো ওই 50,000 একটু কম দিলাম এই মামলায় রায়ের সময়। অর্থাৎ ও রায়, সিভিল আচ্ছা আচ্ছা। মামলায় রায় দেওয়ার সময় এই 50,000, এই যে এখানে যে 50,000 জরিমানার কথা আমরা দেখলাম, এই 50,000 হুম। বা এই যে 25,000, এইগুলো কিন্তু বিবেচনায় নিবে। অর্থাৎ আগেই সে 25,000 বা 50,000 টাকা পেয়েছে, তাই পরে হ্যাঁ রায় হ্যাঁ একটু হ্যাঁ। টাকার পরিমাণটা কমে যাবে। এই হচ্ছে ও বক্তব্য। আচ্ছা। ঠিক আছে এটা স্যার, বুঝতে এটা পারছি, এখন ক্লিয়ার। ক্লিয়ার স্যার, কারণ একদম। এখানে এখানে ক্রিমিনাল মামলার সাথে সিভিল মামলার ক্রস কানেকশন করা আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারলেন? অনেকের কাছে হ্যাঁ এটা স্যার। জটিল মনে হতে পারে, তাই আমি না বারবার স্যার, জিজ্ঞাসা একদম করছি। পানির মতো ক্লিয়ার। না, আমি উপস্থাপন ওইভাবে করা আছে নোটটা, আবার আমি বুঝিয়েও দিচ্ছি, ভিন্ন ভিন্ন রঙের কালি ব্যবহার করছি হাইলাইট করার জন্য। স্যার, স্যার আপনার এই নোটটা স্যার, আপনারা স্যার বুঝাটা একটু কঠিন হয়ে যায় আর কি, কিছু কিছু ক্ষেত্রে আপনারা লাগে আর কি। একলা তো আচ্ছা, স্যার পড়া পড়তে পারি, কিন্তু দেখা গেছে যে। না এটা যেহেতু যেহেতু সংক্ষেপে আছে, লাইভ ক্লাসে থাকবেন, সমস্যা হলে বুঝিয়ে নিবেন, প্রশ্ন করবেন, অথবা ভিডিও দেখার পর সমস্যা হলে অবশ্যই মেসেজ করবেন। আচ্ছা, সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক 5,000 টাকার অধিক ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল চলবে। অর্থাৎ এই ধারায় যদি বাদীর বিরুদ্ধে 5,000 বা তার মানে 5,000 টাকা পর্যন্ত যদি ক্ষতিপূরণ দেয়, এখানে বলা হচ্ছে অনধিক 50,000 টাকা বা অনধিক 25,000 টাকা দিতে পারবে। তো অনধিক বলতে ম্যাক্সিমাম 50,000, তো মিনিমাম তো আর বলেনি, তাই না? তার মানে 1,000ও দিতে পারে, 2,000ও দিতে পারে, যা খুশি দিতে পারে। তো এই যদি 5,000 টাকা পর্যন্ত জরিমানা দেয়, তাহলে এটার বিরুদ্ধে আপিল করা যাবে না। যদি 6,000 দেয় বা 5,500 টাকা দেয়, মানে 5,000 প্লাস 5,000-এর অধিক হয়ে গেলেই সেটার বিরুদ্ধে কিন্তু আবার আপিল করতে পারবে কে? ওই যে বাদী, যে জরিমানার সম্মুখীন হচ্ছে। চারে বলা হচ্ছে আদেশে উল্লেখ সাপেক্ষে আপিলযোগ্য হলে, অর্থাৎ যেটা আদেশ দিক না কেন, সে এবং আদেশে যদি বলে দেয় এটা একটি আদেশ, মানে আপিল, এটার বিরুদ্ধে আপিল করা যাবে, সেক্ষেত্রে মানে আদেশটি যদি আপিল যোগ্য হয়, আপিল আদেশ আপিল দায়েরের মেয়াদ অতিক্রম বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। মনে করেন 50,000 টাকা বা 25,000 টাকা যে জরিমানা করলো না কেন, এখন যদি বাদী ওইটার বিরুদ্ধে আপিল করতে চায়, যদি এবং এই আপিলের মেয়াদ মনে করেন 30 দিন হয়, তো এই 30 দিনের মধ্যে এই টাকা আদায় করা যাবে না, কারণ তাকে সুযোগ দিতে হবে সে আপিল করছে কিনা অপেক্ষা করতে হবে। এবং আপিল যদি 30 দিনের মধ্যে না করে, তারপরেই কিন্তু কি করা যাবে, এই টাকা আদায় করা যাবে। এবং এই টাকা সে 30 দিনের মধ্যে যদি না দেয়, তাহলে কিন্তু ওই যে অনাদায়ে 30 দিনের যে বিনাশ্রম কারাদণ্ড, এটা অটোমেটিক কার্যকর হয়ে যাবে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হবে, তাকে ধরে এনে 30 দিনের জন্য জেলখানায় ঢুকিয়ে দিবে। আদেশে উল্লেখ সাপেক্ষে, যদি আদেশে উল্লেখ করে দেয় যে কতদিনের মধ্যে আপিল করা যাবে বা আপিল করা যাবে কিনা এগুলা, আপিলযোগ্য না হলে, মানে আদেশে বলে দিচ্ছে এটা আপিলযোগ্য না, অর্থাৎ হয়তোবা সিম্পল একটা জরিমানা বা কোনো কারাদণ্ড দিচ্ছে। যেমন আমি একটা মামলায় পেয়েছিলাম 7 দিনের কারাদণ্ড দিল এবং 2,000 টাকা জরিমানা, মানে উভয়ই দিয়েছে, 7 দিনের কারাদণ্ড দিয়েছে, আবার 2,000 টাকা জরিমানাও দিয়েছে। 1 মাস অতিক্রম না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা যাবে না। তার মানে এখানে আপিলযোগ্য যদি না হয়, আর আপিলের বিধান থাকুক আর না থাকুক, 1 মাস অপেক্ষা করতে হবে। উপধারা 2 অনুসারে ক্ষতিপূরণের আদেশ ছাড়াও মামলার পরিস্থিতি বিবেচনায়, অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়ার পরেও যদি ম্যাজিস্ট্রেটের মন না ভরে যে না, এই ব্যক্তি যে মামলা করেছে সে আসলে খুবই খারাপ প্রকৃতির মানুষ, তার কাছে 50,000 টাকা কোনো ব্যাপারই না, এবং মামলার পরিস্থিতি এরকম, এবং সে হয়তোবা এই টাকা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ ব্যবহার করছে, তো ম্যাজিস্ট্রেট যদি মনে করে এর উপরেও তাকে কি অতিরিক্ত কিছু আরো দিবে সাজা, সেই ক্ষেত্রে কি করতে পারবে, বাদীকে অনধিক 6 মাস কারাদণ্ড, মানে ওখানে 30 দিন দেওয়া যাবে, তো 30 দিন না দিয়ে যদি বাদী খারাপ আচরণ করে, কন্টেম্প্ট অফ কোর্ট, মানে সে আদালতের প্রতি সম্মান সূচক আচরণ না করে, তাহলে আদালত তার প্রতি রুষ্ট হয়ে ম্যাক্সিমাম 6 মাসের কারাদণ্ড দিয়ে দিতে পারে। কোথায় ছিল 30 দিন?
এখানে আবার 6 মাস বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। এখানেও কিন্তু টাকার পরিমাণ, এখানে 3,000 টাকা ছিল, 3,000 থেকে বৃদ্ধি করে করা হয়েছে হচ্ছে 1 লক্ষ টাকা। কোথায় 3,000, কোথায় 1 লক্ষ। তার মানে এখানে বৃদ্ধি করে অনেক আপডেট করা হয়েছে, এই লেটেস্ট অগাস্ট মাসের 10 তারিখের সংশোধনে এটা আসছে। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলেন, যে মামলা করলেই হবে না, বুঝে শুনে মামলা করতে হবে। এখন বলতে পারেন যে যদি বাদী মামলা করে, তো বাদীর উকিলও তো দোষী। উকিল জেনে শুনে মিথ্যা মামলা কেন নিল? তাহলে উকিলের বিরুদ্ধে কি মামলা করা যাবে না মিথ্যা মামলায়, এই যে 250 ধারায়? না, উকিলের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। কারণ উকিল বলবে যে বাদী এসে আমাকে বলেছে, বাদী যেটা বলেছে সেটা বিশ্বাস করে আমি মামলা করেছি, যা দায় সমস্ত কিছু বাদী, অর্থাৎ মামলার পক্ষ, বাদী বিবাদী যারা আছে তারাই দায় দায়িত্ব নেবে এটার। এখানে আইনজীবী জাস্ট প্রতিনিধি হিসেবে মামলা পরিচালনা করে। তো এখানে আইনজীবীর কোনো দায় থাকে না। তবে হ্যাঁ, আইনজীবী যদি আদালতের সাথে চালাকি করে তাহলে আইনজীবীর দায় তৈরি হয়। যেমন কিছুদিন আগে একটা আইনজীবী কি করেছে, একজন ব্যক্তি 2 সন্তানের জনক মানে পিতা, তাকে নাবালক সাজিয়ে একটা নন বেলেবল সেকশনে তাকে জামিন করিয়েছে শিশু আদালত থেকে। তো এটা কিন্তু অপরাধ। কি কারণে অপরাধ? তাহলে তাকে যে শিশু বলছে, তাহলে শিশুর জন্য তার কি জন্ম নিবন্ধন যে সনদ, সেটা কি ফেব্রিকেট করেছে, তারিখের জায়গায় হয়তো বা ঘষা মাজা করে পরিবর্তন করেছে। তো এটা কি করেছে? উকিল করেছে। এখন যদি উকিল বলে যে আমি করিনি, আমাকে এনে দিয়েছে, তো আমি যেমন আজকে একটা মামলা ফাইলিং করলাম, মামলা সত্যায়িত করার আগে আমি আমি সবসময় যে কাগজটা সত্যায়িত করি সেটা আমি মূলটা নিয়ে আসতে বলি। যেমন ভোটার আইডি সত্যায়িত করে মামলা ফাইলিং করতে হয়, আইনজীবী হিসাবে আমাদের সত্যায়িত করতে হয়, অ্যাটেস্টেড করতে হয়। তো আমি বললাম আপনি মূল ভোটার আইডি নিয়ে আসবেন। মূল ভোটার আইডি দেখে আমি দেখবো যে তারিখ টারিখ সব ঠিক আছে কিনা, তারপরে আমি অ্যাটেস্টেড করব। মানে এই ঘটনার পরে আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে, তো এই ঘটনার পরে আমি আরো সতর্ক হয়ে গেছি যেন ছোটখাটো ভুল না হয়, তাহলে লাইসেন্স আবার চলে যাবে যদি বার কাউন্সিল অ্যাকশন নেয়। এরপরে 260, সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা, সামারি ট্রায়াল মানে দ্রুত মামলা শেষ করে দেওয়া সংক্ষিপ্ত ভাবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেঞ্চ, বেঞ্চ বলতে একাধিক ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে তৈরি কোনো বেঞ্চ। একজন বিচারক যদি বিচার করে সেটা বেঞ্চ বলে না, যদি একাধিক ম্যাজিস্ট্রেট বা একাধিক বিচারক যদি থাকে সেটাকে মানে বেঞ্চ বলা হয়। এটাকে বার অফ বেঞ্চ মানে বার বেঞ্চ এরকম বলা হয়। যাই হোক, মানে প্লুরাল, যেখানে একাধিক বিচারক থাকে সেটাকে সাধারণত বেঞ্চ বলা হয়। নিম্নোক্ত মামলার সংক্ষিপ্ত বিচার করতে পারবেন কোন ক্ষেত্রে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছরের অধিক দণ্ডনীয় ব্যতীত অন্যান্য অপরাধ সমূহ, ওজন ও পরিমাপ সংক্রান্ত অপরাধ সমূহ। আমরা পেনাল কোডে যেটা দেখেছি 264, 65 এবং 66, আঘাত করা পেনাল কোডে 323, শুধু 323 ধারা, 323-এর সাথে 324, 25, 26 এগুলো থাকলে হবে না। জাস্ট 323 মানে হালকা করে চড় থাপ্পড় দিয়েছে, সাধারণ আঘাত, সিম্পল হার্ট। তারপর চুরি, চুরির ক্ষেত্রে পেনাল কোডের 379, 380, 381 এই সেকশন গুলোর সামারি ট্রায়াল করা যাবে। তবে এই 5 লক্ষ টাকা পর্যন্ত চোরাই মালের মূল্য এখানে 10,000 টাকা ছিল, আগের অ্যামেন্ডমেন্টের আগে 10,000 টাকা ছিল, 10,000 টাকা থেকে এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত সামারি ট্রায়ালের বিধান করে দেওয়া হয়েছে। মানে এখানেও রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট হয়েছে, 10,000 টাকা থেকে 5 লক্ষ করা হয়েছে। মানে 5 লক্ষ টাকা মূল্যেরও কোনো কিছু যদি চুরি হয় সেটা সামারি ট্রায়াল করে শেষ করা যাবে। আর 5 লক্ষ টাকার বেশি হলে সেটার সামারি ট্রায়াল করা হবে না, সেটা প্রপার ট্রায়াল করতে হবে। আত্মসাৎ এর মামলার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত পেনাল কোডের 403। চোরাই মাল গ্রহণ, এটাও 5 লক্ষ টাকা পর্যন্ত। এগুলো সবই 10,000 ছিল, সবগুলোই 5 লক্ষ পুরা করে এক্সটেন্ড করা হয়েছে, কারণ টাকার মূল্য বেড়ে গেছে। কারণ এটা ছিল অনেক বছর আগের আইন, এখন আধুনিক যুগ, এখন টাকার তো মূল্য কমে গেছে। এখন যে কোনো ব্যক্তির কাছেই, মানে গরিব মানুষের কাছে 4-5 লাখ টাকা কোনো ব্যাপারই না, এরকম একটা বিষয়। পেনাল কোডের ধারা 411, চোরাই মাল গ্রহণ, চোরাই মাল গোপন বা হস্তান্তরে সাহায্য করা, এটাও 5 লক্ষ টাকা পর্যন্ত, পেনাল কোডের ধারা 404। এই যে এখানে পেনাল কোডের কত ধারা এটা কিন্তু উল্লেখ নাই, কোথায় উল্লেখ নাই? এই 260 ধারায় উল্লেখ নাই। এটা আপনাদের সুবিধার্থে আমি যুক্ত করে দিয়েছি।
অনিষ্ট ক্ষতি সাধন, যেটা পেনাল কোডের ধারা 426 এবং 427। অপরাধমূলক অনুপ্রবেশ মানে ক্রিমিনাল ট্রেসপাস পেনাল কোডে পড়েছি আমরা 477, এবং গৃহে প্রবেশ, সরি, 447, গৃহে প্রবেশ 448, এছাড়াও 451, 53, 54, 56, 57, এগুলো সবগুলোই ট্রেসপাস। কখনো রাতে, কখনো দিনে, কখনো বাড়ি ভেঙে, কখনো শীত কেটে, এগুলো আর কি। তারপরে শান্তি ভঙ্গের উস্কানি পেনাল কোডের 504। ভীতি প্রদর্শন, ভীতি প্রদর্শন এখানে 406 আছে, একটু কেটে 506 করে নেন, এখানে একটু মিস্টেক হয়ে আছে দেখছি আমার। এখানে হবে হচ্ছে 506, কারণ ভীতি প্রদর্শন তো 506 আছে। ভীতি প্রদর্শন 506, আমি এখনই এটা নোট করে নিই, কারণ নেক্সট এডিশনে এটা আমি ঠিক করে ফেলবো, মানে নেক্সট প্রিন্টে। 204 পৃষ্ঠা, হ্যাঁ আমি নোট করে নিলাম যেন পরে কারেকশন করতে পারি। এরপরে নির্বাচনে ঘুষ, অন্য ব্যক্তির ভোট প্রদান পেনাল কোডের ধারা 171 এবং 171 এগুলোও সামারি ট্রায়াল করা যাবে। উপরোক্ত অপরাধ সময়ে যদি সহায়তাও করে, উপরোক্ত বলতে এই যে এ যাবৎ ক থেকে ডাবল ইও পর্যন্ত যেগুলো পড়লাম সবগুলোর যদি কেউ সহযোগিতা করে তাহলে, অথবা চেষ্টা করে। সহযোগিতা আর চেষ্টার মধ্যে পার্থক্য আছে। সহযোগিতা বলতে আপনার অ্যাবেটমেন্ট বোঝাচ্ছে, 107, 108 এই ধারাগুলো আমাদের জানতে হবে, তাহলে বুঝতে পারবো। আর চেষ্টা মানে প্রচেষ্টা, এখানে 511 ধারায় যেটা প্রচেষ্টার কথা বলা আছে, অথবা মনে করেন অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু কমিট সুইসাইড, তারপরে অ্যাটেম্প টু রবারি, এই সেকশনগুলো তো আলাদাভাবে অ্যাটেম্পের জন্য আছেই। গবাদি মহিষাদি বা পশুর অধিকার প্রবেশ আইন, মহিষাদি মানে গরু মহিষ, এই পশুর অনধিকার প্রবেশ আইন, তার মানে কোনো গরু মহিষ কারো ফসলি জমিতে প্রবেশ করা সংক্রান্ত কিন্তু 1871 সালের একটা আইন আছে। এই আইনের 20 ধারার যদি অপরাধ হয় সেটাও কিন্তু সামারি ট্রায়াল করা যাবে। এছাড়া অন্যান্য স্যার ক্ষেত্রে সামের, বলেন। স্যার স্যার এই যে এই ধারাগুলো যে বললেন স্যার পেনাল কোডের, এই প্রত্যেকটা ধারায় কি সামারি ট্রায়ালে মানে সংক্ষিপ্ত বিচার করা যাবে না স্যার? এখানে আমি লিখে দিয়েছি সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা, এবং এখানে লেখা আছে নিম্নোক্ত মামলার সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। তাহলে এটা দ্বারা কি বোঝানো হলো? তার মানে এখানে যেগুলো স্যার, লিস্ট করা আছে সবগুলোই সামারি ট্রায়াল করা যাবে, আর এর বাইরে যেগুলো আছে সেগুলো সামারি ট্রায়াল হবে না। ক্লিয়ার? হবে না স্যার? এই ধারাগুলো কি মনে রাখবো? এটা কি ফৌজদারি আমাদের আসবে স্যার, আমাদের এমসিকিউতে স্যার? এখানে কিভাবে প্রশ্ন আসবে আমি তো বলতে পারবো না এখন। এখানে লেখা আছে চুরির ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে আহ, মনে করেন যে 5 লক্ষ টাকা কোনো সম্পদ চুরির ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি এতটুকু মনে রাখেন, আর এই যে এই পাশে এখন যে গ্রিন হাইলাইট করব যে 379, 379, 380, 381, এই কথাটুকু যদি আপনি না মনে রাখেন, তাতে আপনার এই আইনে সমস্যা হবে না, কিন্তু পেনাল কোডের আপনি গুরুত্বপূর্ণ 3টা ধারা আপনি মাথা থেকে বের করে দিলেন, সেখানে যে সমস্যা হবে। আমি এখানে সিআরপিসির সাথে পেনাল কোডের একটা কানেকশন করে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এটা যদি মনে না রাখেন হয়তো বা এমসিকিউ প্রবলেম হবে না, কিন্তু আপনার কোথায় প্রবলেম হবে, লিখিত প্রবলেমেটিক প্রশ্ন ধরতে প্রবলেম হবে। যখন প্রশ্নে বর্ণনা করে দিবে, বা দু একটা কিন্তু এমসিকিউ প্রশ্নও থাকে এরকম গল্প সাজিয়ে দেবে, মনে করেন যে এক্স নামে একজন ব্যক্তি ওয়াই এর 10 লক্ষ টাকা মূল্যের একটি মনে করেন যে কার চুরি করলো, এটা সামারি ট্রায়াল করা যাবে কিনা? বুঝতে পেরেছেন? এটা সামারি ট্রায়াল করা যাবে না, কারণ 10 লক্ষ করা যাবে না। যদি 5 লক্ষ বলে তাহলে সামারি ট্রায়াল করা যাবে। এখন এই কথা না বলে যদি চুরি শব্দটা উল্লেখ না করে, যদি বলে যে এক্স নামের একজন ব্যক্তি 380 ধারার একটি অপরাধ করলো, এবং এই অপরাধের মাধ্যমে সে অপর ব্যক্তির 5 লক্ষ টাকা মূল্যের একটি সম্পদ হাতিয়ে নিয়েছে, তার মানে চুরি শব্দটা উল্লেখ না করে সেকশন দিয়ে আপনাকে পেঁচিয়ে প্রশ্ন করলো, তখন প্রশ্নগুলো একটু জটিল হলো, তখন তো আপনাকে ধারা লাগবেই। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। তার মানে এগুলো মনে আপনার রাখলে ভালো হবে। দ- দুইটা আইনের এখানে মনে রাখার জন্য ক্রস কানেকশন তো করা আপনার জরুরি, না হলে আপনি বাস্তবে আদালতে মামলা কিভাবে করবেন? মনে করেন যে আদালতে মামলা হয়েছে 380 ধারার, এবং আপনি তখন সম্পদের পরিমাণ কত, সম্পদের পরিমাণ দেখলেন যে 4 লক্ষ টাকা, তখন আপনি আদালতে বলতে পারেন স্যার তাহলে সামারি ট্রায়াল করে শেষ করেন।
তোর মনে থাকবে যে শহীদুল স্যারের কাছে পড়েছিলাম এটা, 380 ধারা উল্লেখ থাকার কারণে আপনার মাথা আরো ক্যাচ করবে ভালো। কারণ এখানে বর্ণনার থেকে ধারাই কিন্তু বেশি ক্যাচ করবে, ভবিষ্যতে যখন প্র্যাকটিস করবেন ধারা বেশি মনে থাকবে গল্প থেকে। এরপরে 262, 262তে বলা হচ্ছে সংক্ষিপ্ত বিচারের পদ্ধতি। এই যে সংক্ষিপ্ত বিচার যে করতে হবে সেটা কিভাবে, ব্যতিক্রম সাপেক্ষে অধ্যায় 20-এর নির্ধারিত পদ্ধতিতে বিচার করতে হবে। অধ্যায় 20 শব্দটা মনে রাখলেই হবে। আর কারাদণ্ডের সীমা 2 বছরের অধিক নয় এমন মামলায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে। অর্থাৎ কিছু কিছু আবার মামলা আছে যে অপরাধের মানে 2 বছরের বেশি কারাদণ্ড দেওয়া যাবে না, অনধিক 2 বছর দেওয়া যাবে, সেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার করা যাবে, সেটা বলা হচ্ছে। 264 সংক্ষিপ্ত বিচারের বিশেষ পদ্ধতি, এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তার মানে এখানে স্টার দেওয়া আছে। যদি সম্ভব হয় চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আসামি পরীক্ষা ও রায় ঘোষণা একই স্থানে একই অধিবেশনে অর্থাৎ একই দিনে একটি মাত্র ধার্য তারিখে মামলা নিষ্পত্তি করতে হবে। তার মানে মামলা যে 2 বছর 3 বছর চলে এগুলো না করে যখন মামলা রেডি হয়ে যাবে, রেডি ফর ট্রায়াল, যখন বিচারিক আদালতে মামলা বদলি হবে, বিচার কোর্টে একদিনেই মামলা শেষ করা যাবে। চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আসামি পরীক্ষা, রায় একদিনেই দিয়ে দেওয়া যাবে। তাহলে বুঝতে পারলেন এটা কেন সামারি ট্রায়াল বলা হচ্ছে। আচ্ছা। তো সামারি ট্রায়াল নিয়ে কিন্তু আগে স্পষ্ট আইন ছিল না, এই 264 দিয়ে সামারি ট্রায়াল সম্পর্কে একটা ভালো সুন্দর একটা ধারণা দিয়ে দিয়েছে এবং আইনটাকে একটু স্পষ্ট করা হয়েছে। 265 এবার শুরু হলো ম্যাজিস্ট্রেট কোর্টের গল্প শেষ। ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার আমরা করা দেখলাম, ম্যাজিস্ট্রেট কোর্টে সাজা পাওয়া, অব্যাহতি পাওয়া, মুক্তি পাওয়া সবকিছুই দেখলাম। আবার সামারি ট্রায়াল করতে পারবে কিনা সেটা দেখলাম। ম্যাজিস্ট্রেট কোর্ট উল্টো বাদীকেই সাজা দিতে পারবে, জরিমানা করতে পারবে, সেটাও দেখলাম। এবার ম্যাজিস্ট্রেট কোর্টের গল্প শেষ, এবার শুরু হবে দায়রা এবং বিশেষ যে ট্রাইব্যুনাল গুলো আছে সেই কোর্টের বিচারকরা কিভাবে মামলা বিচার করবেন সেইটা এখন থেকে শুরু হলো। 265 এতে বলা হচ্ছে অধ্যায় 20 বুঝি নাই। অধ্যায় 20 আপনি সিআরপিসিতে দেখে নেবেন কি আছে। সিআরপিসিতে যেটা অধ্যায় 20 সেটা একটু দেখে নেবেন তাহলে হয়ে যাবে। অধ্যায় 20-এ কি বলা হচ্ছে, অধ্যায় 20-এর পদ্ধতি ফলো করতে হবে সেটা বলা হচ্ছে, জাস্ট আপনি এতটুকু পড়লেই হবে। এবং অধ্যায় 20-এ কি বলা হচ্ছে সেটাই 264 এতে, এই যে সংক্ষিপ্ত বিচারে বিশেষ পদ্ধতি, এখানে একদিনেই যে মামলা সবকিছু শেষ করে ফেলতে হবে সেটাই বোঝানো হচ্ছে। অভিযোগকারীর বা সরকারের পক্ষে পিপি মামলা পরিচালনা করবেন কোথায়, দায়রা আদালতে। এখান থেকে শুরু হলো দায়রা আদালতে বিচারের পদ্ধতি। আপনারা লিখে নিতে পারেন 264 এবং 265 মাঝখানে এই যে এই জায়গায় আপনারা লাল কালি দিয়ে একটু মোটা করে লিখে নেন যে দায়রা আদালতে বিচারের পদ্ধতি। 265 অভিযোগকারী পক্ষে বক্তব্য শুরু, আসামি 205 গ বা সি ধারায় হাজির হলে এখানে গ এর পরিবর্তে সি লিখে দিতে পারেন। পিপি যে সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামিকে দোষ প্রমাণ করতে চান তা বিবৃত করার মাধ্যমে বক্তব্য শুনানি শুরু হবে। দেখবেন আদালতে মামলা যখন শুরু হয় তখন পিপি প্রথমে আদালতে একটা ব্রিফ করেন। কি ব্রিফ করেন, যে স্যার এই নিয়ে মামলা এবং এই হচ্ছে বিচার এবং এই চার্জ গঠন করা হয়েছে, মানে মানে চার্জের আগে এটা হয়। পিপি আগে একটা বক্তব্য পেশ করে, মামলার ব্রিফ করে যে এই বিষয়ে মামলা। তো এটা বাস্তবে খুব একটা হতে দেখি না, কিন্তু অনেক সময় সিনেমা নাটকে হতে দেখি এটা। মানে মামলার প্রথমেই পিপি কথাবার্তা শুরু করে, তারপরে আপনার অগ্রসর হয়। তো এইটা 265 পিপি আদালতে এসে বলে যে কি মামলা সেটা, কিন্তু বাস্তবে খুব একটা আমরা দেখি না এই পদ্ধতিটা ফলো করতে। 265 বলা হচ্ছে অব্যাহতি বা ডিসচার্জ। আমরা এদিকে 241 দেখলাম ম্যাজিস্ট্রেট কোর্টে, এখানে 265 হচ্ছে দায়রা জজে। নথি ও কাগজপত্র বিবেচনা পূর্বক উভয় পক্ষের বক্তব্য শোনার পর মামলা চালানো যথেষ্ট কারণ না থাকলে কারণ লিপিবদ্ধ পূর্বক আসামিকে অব্যাহতি প্রদান করবে। কে করবে, দায়রা আদালত। উপরে লিখে নেন, না হলে কনফিউশন তৈরি হবে। আমি যেহেতু অধ্যায় উল্লেখ করিনি, আপনি যদি আমার এই সাবজেক্টের যে বিন্যাস, বিন্যাসে যে এক ভাই নুরুদ্দিন ভাই প্রশ্ন করলেন যে স্যার অধ্যায় 20 বুঝিনি, আপনি আমার যে বিন্যাস আছে বিন্যাসটা খুলেন, বিন্যাসে অধ্যায় 20-এ কি লেখা আছে অধ্যায় 20-এর যে শিরোনাম সেটা দেখে নেন। আর 265 ABC এখান থেকে দেখবেন দায়রা আদালতে বিচার পদ্ধতি সুন্দরভাবে লেখা আছে অধ্যায়ে।
তাই এখানে অধ্যায় আমি উল্লেখ করিনি, একটু দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। বিন্যাসটা দেখে নেন। 265 ডি, ডিতে বলা হচ্ছে অভিযোগ গঠন, ফ্রেমিং চার্জ। তো সেখানে আমরা যেটা দেখলাম, ম্যাজিস্ট্রেট করে যেভাবে সেভাবেই। ইতে বলা হচ্ছে দোষ স্বীকার করলে দণ্ডাদেশ, ম্যাজিস্ট্রেট করে যেভাবে আছে সেভাবেই। এফে বলা হচ্ছে অভিযোগকারীর পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখ, অর্থাৎ যদি দোষ স্বীকার না করে তাহলে সাক্ষ্যের জন্য ডেট পড়বে তখন। দোষ অস্বীকার মানে সে যদি বলে যে আমি নির্দোষ, মানে আমি দোষ করিনি, অস্বীকার করে আমি এই অপরাধ করিনি, তাহলে বিচার প্রার্থনা করলে মানে আমি বিচার চাই। আসামিকে জিজ্ঞাসা করে আপনি কি বিচার চান? হ্যাঁ বিচার চাই। তার মানে আমি সাক্ষ্য হোক এটা চাই। সাক্ষ্যের জন্য দিন ধার্য, অর্থাৎ অভিযোগকারী পক্ষের আবেদন ক্রমে সাক্ষী উপস্থিত হতে বা দলিল পেশ করতে প্রসেস জারি বা সমন জারি করা হতে পারে যদি প্রয়োজন হয়। জিতে বলা হচ্ছে অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ, মানে বাদী পক্ষের। একে বলা হচ্ছে ধার্য তারিখে উপস্থিত সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ যতগুলো সাক্ষী আছে সবার সাক্ষী নিতে হবে। অনেক সময় আদালত সময় সাপেক্ষ, মানে সময় না হলে নিতে পারেন না, মুলতবি করে পরের ডেটে নেন। বিচারিক ক্ষমতা বললে অন্যান্য সাক্ষীর জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত জেরা স্থগিত রাখতে পারে। অর্থাৎ যদি আসামি পক্ষ বলে যে স্যার আজকে তো 2টা সাক্ষী আসছে কিন্তু এই মামলায় সাক্ষী টোটাল 7 জন, তো বাকি 5 জন আসার পরে সকল জবানবন্দি দেওয়ার পরে আমি জেরা শুরু করব, এটা যদি বলে তাহলে আদালত কিন্তু তার বিচারিক ক্ষমতা বলে এটা রাখতে পারে অনেক সময়। সাক্ষীদের অধিকতর জেরা, ফার্দার ক্রস এক্সামিনেশন, অধিকতর জেরাকে ফার্দার ক্রস এক্সামিনেশন বলে। করার জন্য রিকল বা পুনরায় ডাকা যাবে। একবার জেরা করেছি, আমার যদি মনে হয় আমি আরো একটু জেরা করতে চাই, একটু জেরা বাকি আছে, তাহলে আসামিদেরকে রিকল করা যাবে, মানে পুনরায় ডাকা যাবে এবং আসামিরা দাঁড়াবে, আবার জেরা করা যাবে। এইসে বলা হচ্ছে খালাস বা অ্যাকুইটাল। তার মানে আসামি অপরাধ করেছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে কারণ লিপিবদ্ধ পূর্বক আসামিকে খালাস দিতে হবে, যেটা ম্যাজিস্ট্রেট কোর্টেও দেখলাম একই কাহিনী, জাস্ট সেকশন ভিন্ন। তাহলে আপনাদের বলতে পারেন স্যার পদ্ধতি তো একই, তাহলে ভিন্ন ভিন্ন ধারা কেন? এখন আইনে আছে ভিন্ন ভিন্ন ধারা। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ম্যাজিস্ট্রেট কোর্টে কত ধারায় খালাস দেওয়া হয় আসামিকে, তখন আপনাকে একটা ধারা দিতে হবে। আর যদি বলে দায়রা জজ কত ধারায় আসামিকে খালাস দেয়, তখন বলতে হবে 265 এইচ। তাহলে সেকশন ভিন্ন হয়ে গেল, তাই আমাদের দুইটাই পড়তে হবে। আয়ে বলা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের আবেদন, 265 ক। ক বলতে এখানে এ বোঝানো হচ্ছে। ধারায় খালাস না হলে আত্মপক্ষ সমর্থনে ও সাক্ষী আহ্বানে, অর্থাৎ আসামিকে বলবে আপনি কি সাক্ষ্য দিবেন, নিজের পক্ষে কোনো কাগজপত্র দিবেন, দেখবেন সাক্ষীর শেষে এটা বলা হয়। এবং ওই একটা ফর্মে সই নিয়ে নেওয়া হয়, যেটাকে বলা হয় হচ্ছে 342 ফর্মে স্বাক্ষর নেওয়া হয়। আসামি লিখিত বিবৃতি পেশ করলে তা নথিবদ্ধকরণ করবে, অর্থাৎ বিবৃতি দিলে সেটা আদালত লিখে নিবে। আসামি সাক্ষী বা দলিল উপস্থিত করতে বা প্রসেস অর্থাৎ সমন প্রণয়নের আবেদন করলে, অর্থাৎ আসামি যদি বলে যে অমুক ব্যক্তিকে সাক্ষী হিসাবে আনা হোক, সে নিজে থেকে আসছে না, আমার কথায় আসছে না, তখন আদালত সমন দিতে পারে বা দলিল উপস্থাপন করতেও সমন দিতে পারে। আদালত তা মঞ্জুর করতে পারে, অর্থাৎ গ্রাহ্য করবেন। যদি না, আসামির সমন তখনই গ্রাহ্য করবে যদি না আদালত মনে করে যে প্রসেস আবেদনের উদ্দেশ্য বিরক্তি, বিলম্ব বা ন্যায় বিচার ব্যাহত করা। আসামি অনেক সময় চেকের মামলায় মানে এনআইএক্টের মামলায় আদালতকে বিলম্বিত করার জন্য, রায় বিলম্বিত করার জন্য এই সবাই সাক্ষী দিব, তারপরে আমার সাক্ষী আসছে না, সাক্ষীদের প্রসেস দেওয়া হোক বলে এভাবে ডিলে করতে থাকে। আদালত যদি মনে করে এটা শুধু শুধু ডিলে করছে, কোনো কারণ নাই, ন্যায় বিচার ব্যাহত করছে, তখন নামঞ্জুর করে দিবেন। আর নামঞ্জুর করলে এটার বিরুদ্ধে আবার রিভিশন করা যাবে, আর রিভিশন গেলে তো মামলা আবার ঝুলে গেল অনেক দিনের জন্য। কারণ লিপিবদ্ধ পূর্বক তা নামঞ্জুর এবং অগ্রাহ্য করতে পারবেন, তার মানে রিজেক্ট করতে পারবেন। যেতে বলা হচ্ছে যুক্তিতর্ক বা আর্গুমেন্টস। আসামি পক্ষের সাক্ষীদের যদি থাকে জবানবন্দি গ্রহণ পূর্বক পিপি তার বক্তব্যের সারসংক্ষেপ পেশ করবেন, মানে পিপি প্রথমে মামলা প্রমাণ করতে পেরেছে সাক্ষীরা, প্রসিকিউশন পক্ষ সাকসেসফুলি সবকিছু প্রমাণ করেছে, মামলার সবকিছু সঠিক আছে, এভাবে যুক্তিতর্ক দিবেন। তারপরে আসামি বা তার উকিল পিপি বক্তব্যের উত্তরদানের অধিকারী হবেন, তার মানে কাউন্টার বক্তব্য দিবেন, তার মানে আসামি পক্ষের আর্গুমেন্ট বা যুক্তিতর্ক হবে।
শর্ত হচ্ছে আসামির উকিল আইনগত কোনো প্রশ্ন উত্থাপন করলে পিপি আদালতের অনুমতিক্রমে উক্ত বিষয়ে বক্তব্য পেশ করতে পারবেন। মানে প্রথমে পিপি কথা বলবেন বাদী পক্ষে বা প্রসিকিউশন পক্ষে, তারপরে কথা বলবেন আসামি পক্ষের ডিফেন্স লয়ার। এবার ডিফেন্স লয়ার একটা কথা বললো, এবার পিপি যদি মনে করে যে ডিফেন্স লয়ার যে কথাটা নতুন একটা বক্তব্য নিয়ে আসছেন, যে একটা পয়েন্ট নিয়ে আসছেন, তো পিপি যদি বলে যে আমি তার কথার একটু কাউন্টার দিব, তখন পিপি আবার বক্তব্য করতে পারবেন। এবার পিপির বক্তব্যে যদি নতুন কোনো পয়েন্ট আসে, এবার আসামির আইনজীবী আবার চাইতে পারে স্যার আমাকে আরো দু একটা লাইন কথা কথা বলার সুযোগ দেন। তো এগুলো দিতে পারেন। কেতে 265 কেতে বলা হচ্ছে খালাস বা দণ্ডাদেশের রায়, অর্থাৎ রায় কিভাবে দেওয়া হবে, যুক্তিতর্ক ও আইনগত প্রশ্ন যদি থাকে শ্রবণের পর আদালত মামলা রায় প্রদান করবেন। রায়ে খালাসও দিতে পারে, কনভিকশনও দিতে পারে, অর্থাৎ দণ্ডও দিতে পারে। 337 অপরাধের সহযোগী ক্ষমা প্রদর্শন, অর্থাৎ রাজসাক্ষী। রাজসাক্ষী বলতে গুরুত্বপূর্ণ গুরুতর অনেক মামলা, বিশেষ করে ডাকাতির মামলা বা সংঘবদ্ধ কোনো মামলা। তো এই ধরনের মামলায় যদি মানে সবাইকে ধরতে পারছে না, মামলার তদন্তের স্বার্থে দুই একজন মানে একজনকে বা দুইজনকে অফার করা হয় যে আপনি দোষ স্বীকার করেন এবং অন্যান্য আসামিদের তথ্য দেন এবং কিভাবে অপরাধটা করেছেন সবকিছু আপনি কি করেন আমাদেরকে বলে দেন, এবং আদালতে রাজসাক্ষী হিসেবে আপনি সাক্ষী দিবেন। তো আদালতে রাজসাক্ষী হিসেবে সাক্ষী দিবেন এইভাবে যদি বলে, কনভিন্স করে, তাহলে আসামি সাক্ষী হয়ে যাবে। মানে নিজেদের এখানে অপরাধের সহযোগী, অর্থাৎ যে মামলায় একজন সাক্ষী, সরি, যে মামলায় একজন আসামি, সেক্ষেত্রে তো এটা প্রযোজ্য হবে না। গুরুতর মামলায় যেখানে অনেকগুলো আসামি আছে, একজনকে টার্গেট করলো, তাকে বুঝিয়ে তাকে প্রসিকিউশন পক্ষের সাক্ষী বানিয়ে দিল, এটাকে রাজসাক্ষী বলে। এবং অন্যান্য আসামিদের সকল তথ্য দিয়ে দিল, পুরো গ্যাংয়ের পর্দা ফাঁস হয়ে গেল এবং তাকে ক্ষমা প্রদর্শন করা হয় এবং তাকে মানে খালাস দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে বক্তব্য, এখানে সেগুলোই বলা আছে, একটু করে নেবেন। 38-এ বলা হচ্ছে দায়রা জজ বা সিএমএম বা সিজিএম কর্তৃক ক্ষমা প্রদর্শনের নির্দেশ দানের ক্ষমতা। রায় ঘোষণার পূর্বে যে কোনো সময় বা পর্যায়ে আসামিকে ক্ষমা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রেরণ করতে পারবেন। এখানে নির্দেশনা মানে প্রেরণ করা যাবে। আমরা দেখবেন যে সরকার বা সরকার বা রাষ্ট্রপতিও কিন্তু ক্ষমা দিতে পারেন, এগুলো কোথায় বলা আছে, পেনাল কোডেও বলা আছে। তো এখানেও ক্ষমার বিষয়টা বলা আছে। 39 বিতে বলা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার। আসামি যদি উপস্থিত না হয় তাহলে তার বিরুদ্ধে 87 ধারায় হুলিয়া জারি করা হবে, 88 ধারায় সম্পত্তি ক্রোক করা হবে। এই বিধানগুলো আমরা দেখেছি 87, 88-তে। আসামি পলায়ন বা আত্মগ্রমণ করেছে মর্মে প্রতীয়মান হলে একটি বহুল প্রচলিত বাংলা জাতীয় বাংলা দৈনিক সংবাদপত্রে প্রকাশের আদেশ দিয়ে হাজির হতে বলবে, অর্থাৎ হুলিয়া জারি করবে। সংবাদপত্রে পেপার বিজ্ঞপ্তি আমরা যেটাকে বলি দিবে। হাজির হতে ব্যর্থ হলে আসামের অনুপস্থিতিতে বিচার শুরু হবে। অর্থাৎ এখানে এই এখানে কিন্তু আবার একটু অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্টটুকু আমি গ্রিন কালি দিয়ে হাইলাইট করছি। এছাড়াও আসামির হাজিরার জন্য নির্দেশনা দিবেন জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ডেপুটি কমিশনার অফিস, বাংলাদেশ পুলিশ, অথবা যে কোনো সরকারি ওয়েবসাইটে যেখানে জনসাধারণের ব্যাপক প্রবেশ অধিকার আছে, ওয়েবসাইটে দিয়ে দিবে। তাহলে ওয়েবসাইটে এটা দেখা যাবে, মানুষ জানতে পারবে। তো যখন এই আইনটা তৈরি হয় তখন তো ওয়েবসাইট ছিল না, কিন্তু 2025 সালে অ্যামেন্ডমেন্টে ওই ওয়েবসাইটের বিষয়টা আসছে, এটাই নতুন। হাজিরার পর জামিনে মুক্ত হয়ে পলাতক হলে হুলিয়া জারি করার বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নাই। মানে যদি সমন জারি হওয়ার পরে, মানে সমন জারি হয়েছে পেপারের মাধ্যমে এবং আসামি মামলা সম্পর্কে জানতেই পারেনি, তাকে জানানোর জন্য পেপারে বিজ্ঞপ্তি দিতে হয়। পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার উদ্দেশ্য কি, তাকে জানানো। কিন্তু কেউ যদি মামলা হওয়ার পর জামিন নিল, জামিন নেওয়ার পর যদি পালিয়ে যায়, তার মানে সে তো জানে মামলা সম্পর্কে, তখন আর পেপার বিজ্ঞপ্তি দেওয়ার দরকার নেই। জামিন নিয়ে যদি পলাতক হয়ে যায় তাহলে তার অটোমেটিক বিচার শুরু হয়ে যাবে। যেমন আগামীকালকে আমার একটা মামলা আছে, আসামি আপনার 406, 420 এবং 471, মানে সে জালিয়াতির মামলা, প্রতারণার মামলা এবং সম্পত্তি বিশ্বাসভঙ্গের মামলা। তো এই মামলায় আসামি আমার মক্কেলের থেকে 4.5 লক্ষ টাকা নিয়েছে, নিয়ে মামলা হয়েছে।
জামিন নিয়েছে, জামিন নেওয়ার পর বলছে যে আমি আগামী ধার্য তারিখে সমুদয় টাকা দিয়ে দিব, এই শর্তে জামিন নিয়েছে। পরে ধার্য তারিখ থেকে আর আসে না আদালতে এবং পলাতক হয়ে গেছে। এবং এখন যতটুকু জানতে পারছি সিরাজগঞ্জে পালিয়ে আছেন উনি, রাজশাহী থেকে। তো আসামিকে ওয়ারেন্ট বের করে দিয়ে ওয়ারেন্টও তাকে ধরে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আমি পরে ডেটে বললাম স্যার তার জন্য অপেক্ষা না করে সাক্ষী শুরু হয়ে যাক, আগামী কালকে সেই মামলার সাক্ষী আছে। আর যদি আদালত থাকে কালকে সাক্ষী হবে অথবা পরবর্তী ধার্য তারিখে সাক্ষী হবে, এবং আসামির অনুপস্থিতিতে বিচার হবে। পেপার বিজ্ঞপ্তির কিন্তু আমার দরকার হচ্ছে না। কেন? কারণ আসামি তো জানেই, এবং সে জামিনে মুক্ত হয়ে পলাতক হয়ে গেছে। তাই তাহলে 2 নম্বর পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। 39C, মামলা নিষ্পত্তির সময়সীমা কত দিনের মধ্যে মামলা শেষ করতে হবে? ম্যাজিস্ট্রেট কর্তৃক 180 দিনের মধ্যে, অর্থাৎ 6 মাসে। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ কর্তৃক 360 দিনের মধ্যে, অর্থাৎ 12 মাস। এখানে দায়রা জজ বলতে যত ট্রাইব্যুনালের বিচারক আছে তাদেরকেও কিন্তু বোঝাচ্ছে। তার মানে তাদেরও 360 দিন, প্রায় 12 মাস এর মধ্যে মামলা শেষ করতে হবে, কিন্তু অনেক সময় শেষ হয় না। একটা নিয়ম বেঁধে দেওয়া, এই আর কি। এই দুইটা গাঢ় করা আছে, একটু বোল্ড করা আছে, তার মানে এখান থেকে প্রশ্ন আসে। একাধিক মামলার কোনো আসামির ক্ষেত্রে ধারাবাহিকভাবে সময় গণনা বদলি হলেও উক্ত সময়ের মধ্যেই এক কোর্ট থেকে আরেক কোর্টে বদলি হয়ে যাচ্ছে। দায়রা জজ 2 মাস মামলা চালালো, অতিরিক্ত দায়রা জজের কাছে বদলি করে দিল। দায়রা জজ যদি 2 মাস চালায় তাহলে এই অতিরিক্ত দায়রা জজ কিন্তু ওই 2 মাস মাইনাস হয়ে আর 10 মাসে মামলা শেষ করতে হবে। নির্ধারিত সময়ের পরেও নিষ্পত্তি না হলে জামিন অযোগ্য মামলাতে আসামিকে জামিন দিয়ে দিতে হবে। মামলা 6 মাসের মধ্যে শেষ হচ্ছে না, তাকে জামিন দিতে হবে। 12 মাসের মধ্যে শেষ হচ্ছে না, জামিন দিয়ে দিতে হবে। আসামিকে হাজতে বিনা বিচারে রাখা যাবে না। দণ্ডবিধির 400 এবং 401 ধারা, এই যে একটু আগে যেটা নিয়ে কাহিনী হলো, যে গুরুতর অপরাধী যদি হয়, ডাকাত দলের সদস্য, চোরের সাথে যোগাযোগ রাখে, এরকম 34 ধারা এর বিচার কার্যে অত্র ধারা প্রযোজ্য নয়। মানে এই যারা সংঘবদ্ধ চক্রের অপরাধী, চক্রবদ্ধ অপরাধ করে, তাদেরকে জামিন দেওয়া যাবে না, যতই 1 বছর 2 বছর পার হয়ে যাক। মানে ডাকাতির মামলাতে সাধারণত ডাকাতদের জামিন দিতে হবে না, দিলেই তো সে পালিয়ে আরেক জায়গায় ডাকাতি করবে, কারণ তাদের ভয় নাই। জামিনে মুক্ত আসামি পলাতক হলে যতদিন পলাতক থাকবে সময় ততদিন বাদ যাবে। মানে সে পলাতক আছে, মামলা বিচার শুরু করতে দেরি হয়েছে, তাই এই মামলাটা মানে সময়টা মাইনাস হবে। অনেকটা তামাদি আইনের বিধান পড়ছি আমরা। 340, আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার ও সাক্ষী হওয়ার যোগ্যতা, যেটাকে সাবাই সাক্ষী বলা হচ্ছে। আদালত এখানে 342 ধারার কার্যক্রম আগে হয়। আসামির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা, আসামি পরীক্ষা। মানে এখানে আসামিকে পরীক্ষা করা হয়, আসামিকে 342 ধারার একটা ফর্মে সই করতে বলা হয় এবং বলা হয় যে আপনি কি কোনো সাবাই সাক্ষী দিবেন। তখন যদি আসামি বলে সাবাই সাক্ষী দিব, তখন 340 ধারা মতে আসামি আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি বলে আসামির পক্ষে কোনো যদি সাক্ষী থাকে সাক্ষী দিতে পারে। সাধারণত খুব কম ক্ষেত্রেই আসামি সাবাই সাক্ষী দেয়, কোনো কিছু না দিয়েই অনেক সময় খালাস হয়ে যায় বা সাজা হয়। উকিল দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকবে। ধারা 107 বা 552 বা অধ্যায় 10, 11, 12 এবং 36 অনুসারে রুজুকৃত মামলায় আসামি নিজে সাক্ষী হতে পারবে। আসামি পক্ষের লিখিত অনুরোধ ক্রমে সাক্ষী হতে পারবে এবং সাক্ষ্য দিতে ব্যর্থতায় আসামির বিরুদ্ধে মন্তব্য করা যাবে না। সাক্ষ্য দিতে চাইলো সবাই সাক্ষী দিব, কিন্তু পরবর্তীতে দিল না, হতেই পারে দিল না, তাহলে মামলা কি হয়ে যাবে? আর্গুমেন্টের জন্য চলে যাবে। এবার আসামিকে যেদিন জিজ্ঞাসা করলো আপনি সাবে সাক্ষী দিবেন কি দিবেন না, যদি না দিতে চাই তাহলে একটা ফর্মের সই নেই এবং সে সাবে সাক্ষী দিবে না, এভাবে শেষ হয়। আর আসামিকে জবান এখানে জবাবদান বা জবানবন্দির সময় কোনো প্রকার শপথ পড়ানো যাবে না। সাফাই সাক্ষীর সময় শপথ প্রযোজ্য নয়। দেখবেন যে কোনো মামলায় বাদী দাঁড়ালেই যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করব না। আশা মানে বাদী পক্ষের যে কোনো সাক্ষী, বাদী দাঁড়াক বাদী পক্ষের সাক্ষী দাঁড়াক, এই শপথ পাঠ করানো হয়। সিভিল মামলার ক্ষেত্রে বিবাদীকেও শপথ পাঠ করানো হয়। কিন্তু ক্রিমিনাল মামলায় যে আসামি আসামি যদি জবানবন্দি দেয়, আসামিকে কি করা যাবে না? শপথ পাঠ করানো যাবে না। শপথ পাঠ না করিয়ে তার জবানবন্দি নিতে হবে এবং তাকে জেরা করা যাবে। ধারা 344, কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা, আমরা যেটাকে সময়ের দরখাস্ত বা টাইম পিটিশন বলি। তো বাদী পক্ষ হোক আর আসামি পক্ষ হোক যদি সময়ের দরখাস্ত করে বা টাইম পিটিশন দেয়, সেক্ষেত্রে তো আদালত
যদি সেটা মঞ্জুর করে তাহলে সেই দিন আর কোনো কার্যক্রম হবে না, পরবর্তী ধার্য তারিখে কার্যক্রমটা শিফট হবে, অর্থাৎ ধার্য তারিখ নির্ধারিত হবে। এটা যেমন বাদীপক্ষ এবং আসামিপক্ষ উভয় পক্ষ দরখাস্ত দিয়ে করতে পারে, তেমনি আদালত বাদীপক্ষ বা আসামিপক্ষ যদি দরখাস্ত নাও দেয়, আদালত নিজে থেকেই কিন্তু কোনো কার্যক্রম স্থগিত করতে পারে যদি সময় না থাকে সেই দিন বা কোনো কারণে করতে পারেন। তাহলে সাক্ষীর অনুপস্থিতি বা যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখা যাবে, এটা আদালতের ক্ষমতা এবং আদালতকে সিআরপিসির 344 ধারায় দেওয়া হয়েছে। আসামি হাজতি হলে তাকে পুনরায় হাজতে প্রেরণ করা হবে, অর্থাৎ মনে করেন হাজতে আসামি হলে যেদিন যেদিন মামলার তারিখ থাকে সেদিন কিন্তু ওই হাজত বা জেলখানা থেকে আসামিকে আদালতে হাজির করা হয় এবং তাকে কিন্তু ওই কাঠগড়াতে বসিয়ে রাখা হয়। যখন তার মামলা ডাকে তাকে কিন্তু দাঁড়াতে বলা হয়, তার হাতে কাঠগড়া মানে হ্যান্ডকাপ পরানোই থাকে। তো এটাই বলা হচ্ছে। তো যদি মামলার শুনানি না হয়, স্থগিত করা হয়, তাহলে সে যদি সেই দিন জামিন না পায় তাহলে তাকে জেলখানা থেকে আনা হয়েছিল, তাকে আবার ওই হ্যান্ডকাপ পরিয়ে জেলখানাতেই ফেরত নিয়ে যাওয়া হবে। পুলিশের যে প্রিজন ভ্যান সেটাতে করে আনা হয়, সেটাতে করে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনে পুলিশ রিমান্ডে পাঠানো যাবে। আর যদি পুলিশ রিমান্ডের প্রার্থনা করে তাহলে এই আসামিকে পুলিশ রিমান্ডে জেলখানা থেকে নিয়ে আসছিল কোর্টে, কোর্ট থেকে আবার থানায় পাঠানো যাবে। একাধারে 15 দিনের অধিক নয়, এটা আমরা কিন্তু আগেই জেনেছি রিমান্ডের সেকশনে। হাইকোর্ট ব্যতীত অন্য বিচারিক জজ বা ম্যাজিস্ট্রেট এর এমন প্রত্যেকটি আদেশ স্বাক্ষরিত হবে, অর্থাৎ হাইকোর্টের জন্য স্বাক্ষর করার দরকার হবে না, এমনিতেই অটোমেটিক কার্যক্রম স্থগিত করতে পারে হাইকোর্ট। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট বা কোনো বিচারিক কোর্ট বা দায়রা কোর্ট বা যে কোনো কোর্টই হোক না কেন, নিম্ন আদালত বলা হচ্ছে, তাদেরকে কিন্তু স্থগিত করলে এই যে অর্ডার শিটে অবশ্যই স্বাক্ষর করতে হবে। রিমান্ডের কারণ বা হেতু, এই যে যেদিনকে স্থগিত করা হচ্ছে 344 ধারায় কার্যক্রম স্থগিত করার পরে যদি রিমান্ডে পাঠায়, কেন রিমান্ডে পাঠাবে? আসামি অপরাধ করতে পারে মর্মে সন্দেহ তৈরির যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সংগ্রহ হলে রিমান্ডে আরও সাক্ষ্য সংগ্রহ হতে পারে, এরকম যদি বিষয় থাকে সেক্ষেত্রে আরও তথ্য সংগ্রহের জন্য ওই আসামিকে রিমান্ডে তথা পুলিশ হেফাজতে অর্থাৎ থানায় পাঠানো যাবে। তো এই ছিল আজকের আলোচনা। পেনাল কোডের আমরা বেশ কিছু সেকশন এখানে উল্লেখ করেছি, আপনারা সেগুলো একটু দেখে নেবেন এর পাশাপাশি, তাহলে দুইটা আইনের মধ্যে একটা ক্রস কানেকশন পাবেন, তাহলে আইনগুলো আরও ভালো লাগবে। তাহলে সোমবারেই মানে আগামীকালকেই অর্থাৎ 6-10-2025 তারিখেই ফৌজদারি কার্যবিধির 1 থেকে 344 পর্যন্ত কিন্তু পরীক্ষা আছে। আপনারা এই ভিডিওটি দেখে পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতি নেন, যথাসময়ে পরীক্ষা হবে এবং ক্লাসও হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।